তোমাদেরকে বেশি না, মাত্র 8 থেকে 9টা সৃজনশীল করাবো। এই 8 থেকে 9টা সৃজনশীলের মধ্যে তুমি 4 থেকে 5টা সিকিউ নিমিশে কমন পেয়ে যাবে, 100% গ্যারান্টেড। যাতে তুমি পরীক্ষায় যেমন আসুক, তুমি যাতে করতে পারো। বাচ্চারা, তোমরা কেমন আছো? তো তোমাদের কি অবস্থা? রবিবারে কিন্তু তোমাদের গণিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এটা নিয়ে অনেকে চিন্তিত, এই জন্য তোমাদের চিন্তা দূর করতে আমি গণিতের উপর 3টা ক্লাস নিয়ে এসেছি, সিকিউ, শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউ। আজকের ক্লাসটা মূলত সিকিউ রিলেটেড। তোমাদেরকে বেশি না, মাত্র 8 থেকে 9টা সৃজনশীল করাবো। এই 8 থেকে 9টা সৃজনশীলের মধ্যে তুমি 4 থেকে 5টা সিকিউ নিমিশে কমন পেয়ে যাবে, 100% গ্যারান্টেড, 100%। তো এখন তোমাদের এখানে জাস্ট যেটা হবে, ফিগারটা চেঞ্জ হবে, নিয়ম কারণ সবকিছু ঠিক থাকবে। তো তোমরা সুন্দর মতো মনোযোগ সহকারে সিকিউ ক্লাসটা দেখো। ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে তোমাদের সিকিউর ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি। তো আমরা এখানে প্রথমে হলো আমাদের সেট ফাংশন থেকে সাধারণত যে টাইপের সিকিউ গুলো আসে, আমি একটা সিকিউর মধ্যে সেট ফাংশনের সকল বিষয়বস্তু নিয়ে এসেছি। যেমন তোমাদের সেট ফাংশনে সাধারণত বিভিন্ন রকম গঠন পদ্ধতি, তারপর অন্বয়, ক্রমজোর, ফাংশন রিলেটেড কিছু উদ্দীপক থাকে। ওইখান থেকে তোমাকে সাধারণত বিভিন্ন রকম তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলে। তারপর শক্তি সেট থেকে কিছু ম্যাথ আসে, ক্রমজোর থেকে ম্যাথ আসে, অন্বয় থেকে ম্যাথ আসে, ফাংশন থেকে ম্যাথ আসে। আমি ধাপে ধাপে দেখাচ্ছি। আমাদের প্রথম যেটা আছে, প্রথমটা দেখো। প্রথমে আমাদের এই একটা সেট দেওয়া আছে, x বিলংস টু n x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো আমরা যে কাজটা করব, দেখো এখানে দেওয়া আছে কি, এখানে আমাদের দেওয়া আছে, এই দেওয়া আছে a সমান x belongs to n such that x cube minus 6x square plus 11x minus 6 এটা দেওয়া আছে সমান 0। তোমার কাজ থাকবে এই সমীকরণ থেকে x এর মানটা বের করা। আমরা একটু দেখতে পাচ্ছি এটা হলো একটা ত্রিঘাত সমীকরণ। তো এই ত্রিঘাত সমীকরণ থেকে আমরা x এর মানটা যেভাবে নির্ণয় করবো, সেটা হলো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা মূলত এই x এর মানটা বের করব। তো এটা বের করার জন্য আমরা নর্মালি যে কাজটা করি, শেষের সংখ্যাটাকে ভেঙে ভেঙে আমরা 6 কে বাংলা আমরা 1 2 3 পাই, এর মধ্যে +1 -1 বসিয়ে যার জন্য 0 আসে সেটাকে একটা উৎপাদক রাশি ধরে বাকি উৎপাদকগুলো আমরা বের করে থাকি। তো তোমাদেরকে আমি একটা শর্টকাট ট্রিক শিখাই দিচ্ছি। এটা ক্ষেত্রে তোমাদের কিন্তু সময়টা কম যাবে। তোমরা যে কাজটা করতে পারো, ক্যালকুলেটরের মাধ্যমে একটা উৎপাদকের মান তোমরা আগে থেকে বের করে নিবে, ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিবে। আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা প্রথমে এই সম্পূর্ণ রাশিটা ক্যালকুলেটরে ইনপুট দিব। আলফা এক্স পাওয়ার কিউব মাইনাস 6 আলফা এক্স স্কোয়ার প্লাস 11 আলফা এক্স মাইনাস 6। এটা যেমন আছে তেমন তুলবো, ক্যালকুলেটরে আলফা ক্যাল দিব, সমান আসবে, এরপর 0 দিব, দেওয়ার পরে শিফট ক্যাল দিব। আমাদের এক্স এর মান কত আসছে? 1 আসছে। তার মানে একটু খেয়াল করো তো, এক্স এর মান যদি 1 হয়, খেয়াল করো, এক্স এর মান যদি 1 হয়, তাহলে 1টাকে আমরা এই পাশে আনলে আমরা যেটা পাই x মাইনাস 1। তাহলে এই x মাইনাস 1 হলো একটা উৎপাদক রাশি। এখন তোমাকে যেটা করতে হবে, এই x মাইনাস 1 এই উৎপাদক রাশির মাধ্যমে বাকি দুইটা উৎপাদক রাশি তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা করি। এক্ষেত্রে আমরা এটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি সমীকরণটাকে। এখানে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। তো আমরা এক লাইন বাদ রেখে কাজটা করব। তাহলে আমাদের উৎপাদক রাশিটা কত? x মাইনাস 1। x মাইনাস 1 হলো আমাদের উৎপাদক রাশি। দেখো তো, এখানে আমাদের শুরুতে আছে x কিউব। তাহলে বলো x এর সাথে কত গুণ করলে x কিউব হয়? অবশ্যই x স্কোয়ার। আমি x স্কোয়ার গুণ করলাম, তাহলে x এর সাথে x স্কোয়ার গুণ করলে আমরা যেটা পাই x কিউব। তোমাকে -1টা গুণ করতে হবে না, তো -1 এর সাথে x স্কোয়ার গুণ করলে মাইনাস x স্কোয়ার। কিন্তু দুঃখের বিষয়, উপরে কি -x স্কোয়ার আছে? নাই, উপরে আছে -6। তো -6 আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এক্সট্রা ভাবে যেটা নিয়ে আসবো -5x স্কোয়ার। তারপর -6x স্কোয়ার, এটা মিলানোর জন্য আমরা অতিরিক্ত একটা পদ নিয়ে আসছি -5x স্কোয়ার। এই অতিরিক্ত পদটা যতবার আসবে ততবার তোমাকে উৎপাদক x মাইনাস 1 নিতে হবে। তাহলে আমি এটা মেলানোর জন্য এখন আমি কি করবো, আবার সেই x মাইনাস 1টাকে নিয়ে আসবো। এবার তুমি এটা মিলাও, x এর সাথে কত গুণ করলে -5x স্কোয়ার হয়? -5x লিখলাম। এবার -1 এর সাথে গুণ করো,
মাইনাসে মাইনাসে প্লাস 5x, কিন্তু দুঃখের বিষয় উপরে আছে 11x, তুমি পেয়েছো 5x, তাহলে এক্সটা কত লাগবে 6x। তাহলে এই এক্সট্রা 6x এর জন্য আমাকে আবার লিখতে হবে কি x মাইনাস 1। তাহলে x এর সাথে কত গুণ করলে 6x হয়, প্লাস 6। এবার প্লাস মাইনাসে মাইনাস 6 সমান কত 0, এখানে কত সমান 0। এবার দেখো তো এখান থেকে কি কমন যাচ্ছে, x মাইনাস 1টা কমন যাচ্ছে, নিয়ে ফেললাম। বাকি থাকে কি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ, এখন আমরা জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর করে দিব, এটা তো তোমরা আশা করি পারবে। 6 কে ভেঙে 5 মিলাও, তাহলে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0, বা x মাইনাস 1। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে একটু এক্সটা কমন নিয়ে বলি, x ইন্টু x মাইনাস 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 কমন নিলে বাকি থাকে x মাইনাস 2 সমান কত 0। তাহলে আমি এখান থেকে কিন্তু তিনটা মান পাবো, তোমরা করে দেখো। এখানে আমি x এর মান 1 পাবো, 2 পাবো, 3 পাবো। দেখো x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1 পাবো, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 3 পাবো, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত পাবো 2 পাবো। তাহলে আমাদের a সেট আমরা যেটা পাচ্ছি, আমরা a সেটের যে মানটা পাচ্ছি সেটা কত, a সেটের আমি যে মানটা পাচ্ছি সেটা হলো 1 2 3। এভাবে আমরা এরকম দ্বিঘাত সমীকরণ হোক দ্বিঘাত সমীকরণ হোক আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের 2 নম্বরটা, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে একটা ধ্রুবপদ একটা সহগের মান ধরা হয়েছে m। এই m এর মানটা কত তোমাকে সেটা বের করতে বলছে, এজন্য তোমাকে বলছে m এর কোন মানের জন্য f মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। তার মানে ওরা কিন্তু বলেই দিছে f মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, সেটা তোমাকে বলেই দিছে। অর্থাৎ y এর মান যদি তুমি মাইনাস 3 বসাও, টোটাল রাশির মানটা কত হবে 0 হবে, ঠিক আছে। এখন সেটা 0 হওয়া এটা পুরোটাই ডিপেন্ড করতেছে m এর উপর। তাহলে এখানে তার মানে আমি মাইনাস 3 এখানে বসে টোটাল রাশির মানটা যখন 0 বসাবো, মানে টোটাল রাশির মানটা যখন 0 ধরবো, ওইখান থেকে আমি m এর মানটা বের করে নিব। কারণ মাইনাস 3 বসলে আমার টোটাল রাশির মানটা হবে 0, ওইটাকে 0 ধরে ওইখান থেকে আমাকে m এর মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখো কি করতে পারি, আমাদের আপাতত ক্যালকুলেটর লাগতেছে না, এই যে আমি এটা এখানে করে দিচ্ছি। দেখো তাহলে আমরা কি করব, এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে fy সমান y কিউব প্লাস my স্কয়ার মাইনাস 3y মাইনাস 6। এই তো সুতরাং আমরা y এর স্থানে কি লিখবো, মাইনাস 3 লিখবো, যেখানে যেখানে y আছে সেখানে মাইনাস 3 লিখবো। তাহলে মাইনাস 3 হোল কিউব প্লাস m এর মান কত জানি না, m এর মান বের করতে হবে, মাইনাস 3 স্কয়ার, y এর মান মাইনাস 3 মাইনাস 6, মাইনাস 3 কিউব সমান মাইনাস 27, এদিকে 9m আসবে, মাইনাস আছে প্লাস 3 3 9 মাইনাস 6, তাহলে মাইনাস 27 প্লাস 9m, এখানে আমি টোটাল মান যেটা পাচ্ছি 9 থেকে 6 গেলে 3। তো এখানে আমরা ওভারঅল যে মানটা পাবো 9m মাইনাস 24। তো শর্ত মতে আমাদের শর্ত যেটা আছে, শর্ত মতে কি, শর্ত মতে হলে f মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা হলো আমাদের শর্ত কন্ডিশন। এখান থেকে আমরা m এর মানটা বের করব। তো আমি f মাইনাস 3 এর মান পেয়েছি 9m মাইনাস 24 ইকুয়াল 0, বা 9m ইকুয়াল টু 24, বা m ইকুয়াল টু 24/9। তো আমাদের ওভারঅল যে মানটা পাচ্ছি আমরা, এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি, যদি আমরা 3 দিয়ে হিসাব করি 3 8 24 3 3 9, তাহলে আমাদের m এর মানটা কত হবে, m এর মানটা হবে 8/3, এটা হবে আনসার। তো সাধারণত এরকম কিন্তু কোশ্চেন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আসবে, একটা হলেও তোমাদের আসবে, ঠিক আছে। সেট ফাংশন থেকে এই টাইপের একটা ম্যাথ কিন্তু সংক্ষিপ্ত তো হলেও আসবে, এটা তোমরা ধরে রাখতে পারো। তো এরকম ম্যাথ তুমি করতে পারলে কিন্তু তোমার 2টা মার্কস কিন্তু কনফার্ম হয়ে গেল, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এটা হলো আমাদের প্রথম থেকে সাধারণত তালিকা পদ্ধতিতে প্রকাশ, আর এরকম ফাংশনের ম্যাথই আসে সাধারণত, ঠিক আছে। এবার আমরা সেকেন্ডটাতে চলে যাই, ক্রোমোজোমের ম্যাথ। তোমাকে এরকম একটা সমীকরণ দিবে, সমীকরণ থেকে তোমাকে চলকের মান বের করতে পারবে। তো আমরা সমীকরণ বলতে এটা সমীকরণ জোট হবে, দেখবে ক্রোমোজোট থেকে তুমি যেটা পাবে সেটা হলো সমীকরণ জোট। সমীকরণ জোটকে কিন্তু তুমি চাইলে 3টা পদ্ধতিতে সমাধান করতে পারো, প্রতিস্থাপন, অপনয়ন আর গুণ।
ঠিক আছে, তবে সব থেকে বেটার হয় অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। আমি তোমাদের অপনয়ন পদ্ধতিটা দেখাই দিচ্ছি। তো আমরা প্রথমে যেটা করব, ক্রোমোজোরের নিয়ম অনুসারে প্রথমটার সমান হবে, দ্বিতীয়টার সমান হবে। তাহলে আমরা এভাবে লিখবো ক্রোমোজোরের নিয়ম অনুসারে। এই যে ক্রোমোজোরের প্রথমে তো দেওয়া আছে, লিখে ফেলবো। ক্রোমোজোরের নিয়ম অনুসারে m+3 সমান হবে 3n+4। ওকে, এবার তুমি চলকগুলোকে এক পাশে নিয়ে আসো। m-3n সমান হবে 4-3। সুতরাং আমি যেটা পাবো m-3n সমান 1। তো এটাকে আমি একটা সমীকরণ দিলে কি গুণা হবে? হবে না। তাহলে আবার আমরা যেটা পাচ্ছি, কি, আবার খাবো, আবার n-4 ইকুয়াল কি m-3। প্রথমটার সমান হবে, দ্বিতীয়টার সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি এক পাশে নিয়ে আসি n-4 + 3। এই যে আমি m এর পাশে n এনেছি, প্লাসটা মাইনাস হয়েছে, -3টাকে -4 এর পাশে নিয়ে গেছি +3। তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি m-n ইকুয়াল -1। দেখো, অপনয়ন পদ্ধতি মানে হলো, অপনয়ন শব্দের অর্থ হলো বাদ দেওয়া। তুমি যদি m এর মান বের করতে চাও, n কে সমান করে বাদ দিতে হবে। তুমি যদি n এর মান বের করতে চাও, n কে সমান করে বাদ দিতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, 1 নং আর 2 নং এর দিকে যদি আমি তাকাই, এখানে অটোমেটিক কিন্তু m টা সমান রয়েছে। সেজন্য আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি, m চলে যাবে, আমি n এর মান পাবো। n এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে তুমি m এর মান পেয়ে যাবে। আর ধরে নাও তোমার থেকে মনে হচ্ছে না, আমি n কে সমান করতে যাচ্ছি। তো n কে তুমি যদি সমান করতে চাও, তাহলে n এর পাশের সহগ কত? এখানে নিচেরটা হলো 1, উপরেরটা হলো 3। তুমি জাস্ট উপরের সহগ দিয়ে নিচের সহগ গুণ করো, নিচের সহগ দিয়ে উপরের সহগ গুণ করো। তার মানে ধরো উপরের সহগ কত? 3, তো নিচের সহগ কত? 1। তাহলে পুরো 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ m-3n সমান কত? 1। এবার নিচের সমীকরণ যেটা পাচ্ছি 1, এই 1 কে তুমি 3 দিয়ে গুণ করো, মানে পুরো সমীকরণটাকে তখন তুমি 3 দিয়ে গুণ করবে। তাহলে 3m-3n সমান এখানে কত আসবে? 3 × 3। ঠিক আছে, 3 × কত আসবে? সরি, -3। এভাবে তুমি কিন্তু nটা সমান করতে পারো। তার মানে উপরের সহগকে নিচের সহগ দিয়ে গুণ, নিচের সহগ উপরের সহগ দিয়ে গুণ, তাহলে জিনিসটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আর গুণ যখন করবে, সম্পূর্ণ সমীকরণটাকেই করতে হবে। ঠিক আছে, এটাই হলো অপনয়ন পদ্ধতির সিস্টেম। তা আমাদের এখানে অটোমেটিক যেহেতু m সমান আছে, এখানে আমাদের এত চিন্তা করে লাভ নেই। আমরা জাস্ট কি করে দিব? 1 নং আর 2 নং যোগ করে দিব। তাহলে সরি, যোগ না, বিয়োগ করে দিব। 1 বিয়োগ 2, 1 থেকে 2 বিয়োগ করে দিব। m-3n সমান 1, m-n সমান -1। তো বিয়োগ করলে আমাদের নিচের প্লাসটা কি হবে? মাইনাস হবে, মাইনাসটা কি হবে? প্লাস হবে, মাইনাসটা কি হবে? প্লাস হবে। তো m চলে যাবে, আমরা এখানে পাচ্ছি -3n + n, মানে আমরা পাবো -2n, আর এখানে পাবো আমরা +2। ঠিক আছে, এখানে কি পাবো? +2 পাবো। তো এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি, n = পাচ্ছি -1। n = কত পাচ্ছি? -1। এই n = -1টা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। ধরো আমি 1 নং এ বসাবো, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তো সুতরাং এই যে m-3n, n এর মান কত? -1 সমান কত? 1, বা m-3 সমান কত? 1, বা m = 1 - 3। তো আমি টোটাল মান যেটা পেলাম, m = -2। তো সুতরাং আমরা m, n এটার মান যেটা পেয়েছি সেটা হলো -2, -1। এটাই হলো আমাদের আনসার। এভাবে আমরা কিন্তু ক্রোমোজোরের ম্যাথগুলো খুব সহজে করতে পারি। ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা প্রথমটা সমান ধরবো, দ্বিতীয়টা সমান ধরবো। এভাবে দুইটা সমীকরণ জোট হবে, সরি, একটা সমীকরণ জোট হবে, জোট মানে দুইটা সমীকরণ পাওয়া যাবে। এই দুইটা সমীকরণকে তুমি সাধারণত প্রতিস্থাপন বা অপনয়ন বা আর্গুণ যে কোনো পদ্ধতিতে তুমি সমাধান করে এই চলক দুইটার মান কিন্তু তুমি সহজে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? তোমাদের সাধারণত সেট ফাংশন থেকে এভাবে কিন্তু প্রশ্ন আসবে। তো আমরা এরপরে যদি দেখি, আমাদের সেকেন্ডটা তার যেটা দিতে পারে, এটা তোমার খুব পরিচিত একটা ম্যাথ, তোমরা নিজেরাও জানো এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষা বেশি আসে। তো আমাদের এখানে সি সেটটা কি দেওয়া আছে? x 3 এর গুণিতক 15 থেকে ছোট। তো 3 এর গুণিতক 15 থেকে ছোট সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা পাচ্ছি 3, 6, 9,
12, এটাই পাচ্ছি 3, 6, 9, 12। 15 থেকে ছোট বলেছে, ঠিক আছে। তাহলে 15 থেকে ছোট যদি আমি হিসাব করি তাহলে আমরা পাবো 3 পাবো, 6 পাবো, 9 পাবো, 12 পাবো। তাহলে এটা হলো আমাদের মোটামুটি তালিকা পদ্ধতি সি এর। এখন আমাকে বলছে পিসি নির্ণয় করতে, মানে সি এর শক্তি সেট তোমাকে নির্ণয় করতে বলছে। তার শক্তি সেট আমরা কিভাবে নির্ণয় করব? প্রথম আমরা উপসেট নির্ণয় করব, তারপর দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে আমাদের শক্তি সেট নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা একটু তাহলে করি। এই যে দেখো উপসেট মানে কি? উপসেট বলতে তোমার সাধারণত ছোট সেট বোঝায়। তার মানে যেটা আমি যদি সি এর উপসেট বলি তাহলে সি এর উপাদান নিয়ে, মানে সি সেটের উপসেট বলতে আমরা মূলত বুঝি সি সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে আমরা যে নতুন নতুন সেট গঠন করব, ওই নতুন নতুন সেটগুলোকে আমরা কি বলবো? উপসেট। তার মানে আমরা যাই বের করবো সি সেটের উপাদান নিয়েই আমাকে করতে হবে, ঠিক আছে। এখন আমরা তাহলে প্রথমে আমরা একটা একটা করে উপাদান নিই, কি বলো? প্রথমে আমরা একটা একটা করে উপাদান নিলে আমি কয়টা উপসেট বানাতে পারবো? 3, 6, তারপর হলো 9, তারপর হলো 12, এই চারটা। এবার আমরা যদি দুইটা দুইটা করে উপাদান নিই তাহলে 3, 6, 3, 9, 3, 12, 6, 9, 6, 12, 9, 12। আমরা সিরিয়ালি যাব, তাহলে 3, 6, 3, 9, তারপরে 3, 12, তারপরে হলো 6, 9, 6, 12, সর্বশেষ যেটা 9, 12। এই গেলাম। এরপরে তিনটা করে যদি নিই 3, 6, 9, 3, 6, 9, 3, 6, 12, 3, 9, 12, ঠিক আছে। তাহলে কি কি? 3, 6, 9, তারপরে 3, 6, 12, তারপরে 3, 9, 12, এই যে 3, 6, 9, 3, 6, 12, 3, 9, 12, এবং সর্বশেষ যেটা আমরা পাচ্ছি 6, 9, 12, তিনটা করে। এবার আমরা পুরো চারটা উপাদান নিয়ে যে সেটটা পাবো সেটা হলো 3, 6, 9, 12, 9, 12। তবে এটা প্রকৃত উপসেট হবে না। তুমি যদি প্রত্যেকটা উপাদান নিয়ে যদি একটা সেট গঠন করো সেটা উপসেট হলেও সেটাকে আমরা প্রকৃত উপসেট বলতে পারবো না। এবার আমরা যদি কোনো উপাদান না নিই তাহলে কিন্তু একটা সেট পাওয়া যায়। ধরো আমার একটা উপাদানও নেই, তখন কিন্তু এখানের মধ্যে একটা সেট থেকে যায়, যে সেটটাকে আমরা ফাঁকা সেট বলে থাকি। তো সেটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। তো আমরা এভাবে লিখলাম। এই তাহলে এটা আমি কি নির্ণয় করছি? উপসেট নির্ণয় করছি। এখন তুমি এটাকে শক্তি সেট নির্ণয় করতে যাচ্ছ। জাস্ট বেশি কিছু না, তোমাকে জাস্ট কি করতে হবে? দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে হয়ে যাবে শক্তি সেট। তাহলে আমরা শক্তি সেট নির্ণয় করে ফেললাম। তো এখন আমাকে বলছে আরেকটা, বলছে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা এখানে একটু লিখে ফেলি, এখানে পিসি এর উপাদান সংখ্যা কত সেটা একটা আমরা একটু বের করি। এখানে পিসি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা সমান কয়টা আমরা যদি হিসাব করি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে কতটা? 16টা। এই আবার সি এর উপাদান সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। সি এর উপাদান সংখ্যা, যেটাকে আমরা n লিখি, সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত? 4। তো সুতরাং 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার 4 সমান কত? 16। তাহলে দেখো আমাদের সি এর তাহলে দেখো পিসি এর উপাদান সংখ্যা যেটা আমরা পেয়েছি সেটা দেখো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে কিনা। তো আমরা এখন নিচে এটা লিখে দিব। তো সুতরাং পিসি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, যেখানে n হলো, আচ্ছা তাহলে আমরা নির্ণয় করে ফেললাম। সাধারণত এগুলো কিন্তু সেট ফাংশন থেকে আসে, ঠিক আছে, শক্তি সেট থেকে এরকম দিতে পারে। তো একটা কথা বলি, এখানে তো আমি পিসি লিখছি, তোমাদের পরীক্ষার হলেই বা দিতে পারে পি এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, বা পি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এভাবে দিতে পারে। তো এগুলো তো তোমরা সাধারণত জানো, সেটের যে বিষয়গুলো, পূরক সেট, তারপর ছেদ সেট, সংযোগ সেট, ওই জিনিসগুলো একটু তোমরা দেখে নিবে। সংযোগ সেট মানে কি? একত্রিত করা। তারপর তোমার ছেদ সেট মানে কমন নেওয়া, পূরক সেট মানে বাদ দেওয়া। এ প্রাইম, ধরো আমি এ এর পূরক সেট মানে সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দেওয়া, বি এর পূরক সেট মানে সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দেওয়া। ঠিক আছে, এগুলো হলো বেসিক জিনিস, এগুলো আশা করি তোমরা সবাই পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসবে। এরপরে আমরা যদি দেখি
দেখো এরপর আমাদের এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো বোর্ডে আসবে আসবে। এখানে দেখা যাবে যে তোমাদের 10টা বোর্ডের মধ্যে 6 থেকে 7টা বোর্ডে এগুলো চলে আসছে অন্যয়। ঠিক আছে, অন্যয় থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় এটা আসবেই, এটা বেশিরভাগ ক্ষেত্রে আসে পরীক্ষায়। তো এখানে দেখো আমি একটা সম্পর্ক দিয়ে দিয়েছি, একটা অন্যয় দিয়ে দিয়েছি, বলছি এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, ডোমেন বলতে আমরা মূলত ইনপুট বুঝি, রেঞ্জ বলতে আমরা আউটপুট বুঝি। ঠিক আছে, কোন একটা ধরো আমার একটা ফাংশন আছে, ফাংশনটার নাম আমি দিলাম fx = 2x + 3। তো এখানে x এর মান ধরো আমি 3 বসালাম, আমি x এর মানটা 3 বসালাম, 3টা ইনপুট দিলাম, এই 3টা কি ডোমেন। 3 বসানোর পরে আমি কত পেলাম, 3 × 2 = 6, 3 = 9, তাহলে 9টা কি রেঞ্জ। তখন এটাকে আমরা কি বলে কি 3,9, যেখানে প্রথমটা হলো ডোমেন, দ্বিতীয়টা হলো রেঞ্জ। তার মানে কোন একটা অন্যয়ের প্রথমটাকে আমরা সাধারণত ডোমেন বলে থাকি, সেকেন্ডটাকে সাধারণত রেঞ্জ বলে থাকি। এগুলোকে কিন্তু আমরা ক্রোমোজোর বলে আসছি, এগুলোকে কি বলে ক্রোমোজোর। তো ক্রোমোজোরের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, এখন আমাদের সম্পর্কটাকে একটু দেখি তো, যে সম্পর্কটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে লিখে ফেলি, দেওয়া আছে বাচ্চারা x belongs to b, y belongs to b এবং x = y - 1। এই তো বলছে, দেখো এখানে বলছে কি x belongs to b। দেখো ওরা কিন্তু চালাকি করে, x যে সব সময় ডোমেন হবে এরকম কিন্তু কোনো কথা নাই। ওরা তোমাকে চালাকি করে কিন্তু x y এর জায়গায় তোমাকে এরকম দিতে পারতো y, x, তখন তোমাকে y-টাকে ডোমেন ধরতে হবে, x-টাকে রেঞ্জ ধরতে হবে। আমার কথা হলো x y ডোমেন হিসাব না, এখানে প্রথমে যে থাকবে সে ডোমেন, পরে যে থাকবে সে রেঞ্জ। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আমরা অনেক সময় মাথায় রাখি যে x-টাই ডোমেন, তবে আমাদের এখানে কি, এখানে x-টা ডোমেন, y-টা কি রেঞ্জ। তো এখানে শর্তটা হলো x belongs to b, x-টাকেও b এর উপাদান হতে হবে, y belongs to b, y-টাকেও b এর উপাদান হতে হবে। ঠিক আছে, তার মানে তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটাও বি সাইডের উপাদান হতে হবে, যেটা তুমি আউটপুট পাচ্ছ সেটাও বি এর উপাদান হতে হবে। তাহলে আমরা কি করব, এখানে মেইন কাজ কি, আমরা ইনপুট দিয়ে আউটপুট বের করব, মানে আমরা এক্স এর মান বসে ওয়াই এর মান বের করব। ওয়াই এর যে মানগুলো আমরা বি সাইডের উপাদান হবে না সে সম্পর্কগুলো হবে না। ঠিক আছে, তার মানে আমরা এখানে মূলত কি বের করব, এই ক্ষেত্রে আমরা সবসময় রেঞ্জ বের করব, সবসময় আমরা রেঞ্জটা বের করব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আমরা ওয়াই এর মানটা বের করব। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, বা দিয়ে বা s equal to x, y such that x belongs to b, y belongs to b এবং আমরা y সমান -1 এই পাশে গেলে y equal to x plus 1 এবার লিখলাম। তো এখানে আমাদের b সেটের উপাদান কি সেটা একটু লিখে ফেলি। এখানে b হলো তোমার x belongs to z such that -3 থেকে বড়, 3 এর সমান, 3 থেকে ছোট। তো আমরা যেখান থেকে আমরা বি সেটের উপাদান বের করে ফেলি, তাহলে আমরা যা পাচ্ছি -3 পাচ্ছি, -2 পাচ্ছি, -1 পাচ্ছি, 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি। 3 থেকে ছোট বলছে, -3 থেকে বড়, -3 এর সমান, 3 থেকে ছোট। তো -3, -2, -1, 0, 1, 2 এই মানগুলো আমরা এই ফাংশনটাতে সরি এই সমীকরণে বসিয়ে ওয়াই এর মানটা নির্ণয় করব। তো ওয়াই এর যে মানগুলো আমার বি সেটের উপাদান হবে সেটা অন্যয় হবে, যেগুলো হবে না সেগুলো অন্যয় হবে না, এক কথাই শেষ। তাহলে আমরা শুরু করি। এখন আমরা যে কাজটা করব, এবার লিখব x belongs to b এর জন্য, এখন x belongs to b এর জন্য y এর মান নির্ণয় করে পাই, y এর মান নির্ণয় করে পাই, y এর মান নির্ণয় করে পাই। তো তাহলে আমরা একটা বক্স করে ফেলি জমা করে, এই একটা বক্স, তাহলে আমাদের টোটাল এখানে মান কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বাস হয়ে গেল। তো এবার আমরা এখানে মানগুলো বসাই, এখানে x এখানে y। তো x এর মানটা কত, x এর মানগুলো একটু লিখে ফেলি, -3, -2, -1, 0, 1, 2। তো আমরা x এর এখানে -3 বসালে আমরা যেটা পাচ্ছি -2 পাবো, -2 বসালে -1 পাবো, তারপরে -1 বসালে আমরা এখানে 0 পাবো,
0 বসালে 1 পাবো, 1 বসালে 2 পাবো, 2 বসালে 3 পাবো। এই এটা তাহলে দেখো আমরা যদি x এর মান -3 বসাই -2 পাবো, -2 বসালে -1 পাবো, -1 বসালে 0 পাবো, 0 বসালে 1 পাবো, 1 বসালে 2 পাবো, 2 বসালে 3 পাবো। একটু খেয়াল করে দেখো এখানে আমি y এর যে মানগুলো পেয়েছি, এই y এর মানগুলোর মধ্যে একটা মান এই যে 3, এই মানটা কিন্তু বি সেটের উপাদানের মধ্যে পড়ে না। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, এখন আমরা যেটা লিখতে পারি, দেখো এখন আমরা যেটা লিখবো যে এখানে 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 3 বিলংস টু নট অফ বি, তিনটা বি সেটের উপাদান নয়। তো সুতরাং এদের যে রিলেশনটা, এদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কখনো এস এর উপাদান হইতে পারবে না। তাহলে 2 3 বিলংস টু নট অফ এস, তার মানে এই এস সম্পর্ক থেকে এটা বাদ যাবে। কারণ তোমাকে সম্পর্কে বলে দিছে যে এক্স সেও বি হইতে হবে, যে ওয়াই তাকেও বি হইতে হবে, কিন্তু এখানে তিনটা বি এর উপাদান নয়। তাহলে আমরা কিন্তু এখন সুতরাং অন্যয়টা পেয়ে গেলাম। আমাদের অন্যয়টা কি এখন? সুতরাং এস ইকুয়াল টু কি কি -3 -2 কমা -2 -1 কমা -1 0 0 1 1 2, বাস এটা গেল আমাদের তালিকা পদ্ধতি। আমরা অনেকে কি করি, এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটটা দিই না, আবার অনেকে দেখা যায় ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়। ক্রোমোজোরের ক্ষেত্রে সবসময় ফার্স্ট ব্র্যাকেট মাথা রাখবে। যেমন ক্রোমোজোর গুলো আমরা কোথায় কোথায় ইউজ করি, যেমন কার্তেশীয় গুণজ সেটে তুমি যখন একটা সেটের সাথে আরেকটা সেট গুণ করবে তখন ভিতরে সব ফার্স্ট ব্র্যাকেট হবে, ভিতরে প্রত্যেকটা ক্রোমোজোর হবে, প্রত্যেকটা ক্রোমোজোর হবে। সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করবো। অনেকে দেখা যায় গুণ করার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে ব্র্যাকেটের জিনিসগুলো। তো আমরা এখন আমাকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে, আমি কি বলেছিলাম, ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, সেকেন্ড উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, তো এখন আমাকে দেখি বলো ডোমেন কি হবে। ডোমেনকে আমরা সংক্ষেপে লিখি এস এর ডোম। ডোম বাচ্চারা ভালো আছো? তাহলে আমরা কি পেলাম, -3 -2 -1 0 1, এটা হলো আমাদের ডোমেন। তো এস এর রেঞ্জ কি হবে একটু দেখি আমরা করি। রেঞ্জ, আমরা রেঞ্জ যেটা পাবো, তো রেঞ্জ পাবো যে -2 -1 0 1 2, এটাই হলো ডোমেন, এটাই হলো রেঞ্জ। তাহলে এভাবে কিন্তু তোমাকে এখানে, এই দেখো আমি একটা কথা বলি, পরীক্ষায় এই সমীকরণটা জাস্ট চেঞ্জ করবে, ফিগার গুলো চেঞ্জ করবে, কিন্তু নিয়ম তো সেম থাকবে। ঘুরে ফিরে আমাকে এক্স এর মান বসে ওয়াই এর মানই তো নির্ণয় করতে হবে। কথা বুঝা গেছে? তোমাকে সমীকরণ ওয়াই গুলো 2x দিতে পারে, ওয়াই গুলো 2x + 1 দিতে পারে, হ্যাঁ, ওয়াই গুলো √2x - 1 দিতে পারে, বিভিন্ন রকম সমীকরণ তোমাকে কিন্তু দিতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে কিনা? তাহলে আমাদের কিন্তু মোটামুটি অন্যয় থেকে কিভাবে কোশ্চেন আসে এটা আমরা দেখলাম। এরপর আমাদের সর্বশেষ খুবই বিখ্যাত একটা ম্যাথ, এটা প্রায় পরীক্ষায় দেয়, ঠিক আছে। এই ম্যাথটা অনেকে কিন্তু ভুল করে, তা আমি করে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, g1/p = g(1 - p)। তাহলে আমি এখানে এই যে আমাদের ফাংশন যেটা আছে এটাতে একবার 1/p এর মান বসাবো, আর একবার আমি 1 - p এর মান বসাবো, এবং দুই পক্ষ আমাকে সমান করে দেখাতে হবে, এটাই। তো আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড এই g1/p, তাহলে আমাদের কাজ হবে যেখানে যেখানে p আছে সেখানে সেখানে আমরা 1/p লিখবো। ঠিক আছে, যেখানে যেখানে p আছে সেখানে 1/p লিখবো। স্কয়ার -1/p কিউব -1, p এর মান কত? 1/p, p - 1 1/p - 1, এই লিখে ফেলি 3 × 1/p স্কয়ার -1/p কিউব -1 গুণ করো 1/p, 1/p গুণ করলে 1/p স্কয়ার -1/p। ওকে, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা আমরা লসাগুটা নিয়ে ফেলি। p স্কয়ার p কিউবের লসাগু হলো p কিউব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, সেটা তোমরা সবাই জানো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। p কিউবকে p স্কয়ার দিয়ে ভাগ করলে পাবে p, 3 এর সাথে p গুণ করলে হবে 3p, মাইনাস p কিউবকে p কিউব দিয়ে ভাগ করলে হবে 1, 1 1 কে 1, সিঙ্গেল সংখ্যা থাকলে সরাসরি লসাগুর সাথে গুণ করে দাও, 1 এর সাথে p কিউব গুণ করলে ডাইরেক্ট p কিউব পড়বে।
এখান থেকে পি স্কয়ার আর পি এর লসাগুটা আমি কি নিব, পি স্কয়ার নিব। পি স্কয়ার কে পি স্কয়ার দিয়ে ভাগ করলে 1, পি স্কয়ার কে পি দিয়ে ভাগ করলে পি মাইনাস পি। ওকে, এবার আমরা যেটা পাচ্ছি এখান থেকে সমান দিয়ে করে ফেলি। দেখো এখানে কিন্তু দেখো 3টা পি থেকে 2টা পি চলে যাবে, তাহলে আমরা নিচে জাস্ট একটা পি পাচ্ছি, একটা পি পাচ্ছি। তারপরে দেখো একটু খেয়াল করে দেখো, আমি যখন ভাগটাকে গুণ করব পি স্কয়ারটা উপরে যাবে, 1 মাইনাস পিটা নিচে আসবে। আমরা সবাই জানি যদি নিচে কখনো ভগ্নাংশ থাকে, একটা ভগ্নাংশ নিচে যখন আরেকটা ভগ্নাংশ থাকে, ওই নিচের ভগ্নাংশটা উল্টে যায়। তো উল্টে গেলে দেখা যায় পি স্কয়ারটা উপরে যাবে, হ্যাঁ 1 মাইনাস পিটা নিচে আসবে। তাহলে আমি এখানে নিচে 1 মাইনাস পি হবে। আমি তো প্রথমে পি কিউব থেকে পি স্কয়ার গেলে কত হবে, পি। ঠিক আছে, তোমার পি কিউব থেকে পি স্কয়ার গেলে কি হবে, সরি পি কিউব থেকে পি স্কয়ার বাদ গেলে থাকবে পি, আর উপরে থাকবে কত, 3p মাইনাস 1 মাইনাস পি কিউব। তুমি চাইলে এটাকে এভাবে রেখে দিতে পারো, বা তুমি এটাকে সাজিয়ে করতে পারো, এটা তোমার ব্যাপার। তুমি, আমি আপাতত এরকম রেখে দিলাম, এটা আমার আর কোনো কাজ নাই। এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হলো জি ইন্টু 1 মাইনাস পি, সরি জি অফ 1 মাইনাস পি। যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে তুমি কি বসাবে, 1 মাইনাস পি বসাবে। এই 3 ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি হোল কিউব মাইনাস 1। ওকে, 1 মাইনাস পি ইন্টু পি এর মান কত, 1 মাইনাস পি মাইনাস 1। ওকে ওকে, তো আমরা এবার করে ফেলি। এ মাইনাস বি স্কয়ার সে বিখ্যাত সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক না বেঠিক, ঠিক। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এটা তো এমন কোনো বান্দা নাই যেটা জানো না। এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। ওকে, মাইনাস 1 1 1 চলে যাবে, থাকবে মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। ওকে গেল। তো আমরা এবার একটু খাস করি, গুণ করে দিই। 3 1 কে 3, তাক দিনা 3 দিন, 3 দুগুণা 6। আমি পেলাম না ভয়, প্লাস 3p স্কয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 3p। ওকে, প্লাস মাইনাস মাইনাস 3p স্কয়ার। ওকে, মাইনাস মাইনাস প্লাস পি কিউব, খে খে লাস্টে পাচ্ছি মাইনাস 1। ওকে, নিচে মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। ওকে, এবার একটু খাটাকাটি দিব, খাটাকাটি 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 কি যাচ্ছে দেখো, 3p স্কয়ার 3p স্কয়ার চলে যাচ্ছে। দেখো আমরা এই অনুযায়ী সাজাই, কি বলো কি বলো কি বলো, 3p। তো আমাদের 3p টাকে মাইনাস 6p প্লাস 3p, তার মানে আমি এখানে পাচ্ছি মাইনাস 3p। ওকে, এরপর হলো মাইনাস 1। দেখো 1 আর 1 যোগ করলে মাইনাস 2, 3 থেকে 2 গেলে হবে প্লাস 1, লিখলাম। এবার দেখো সর্বশেষ যেটা আমি পাচ্ছি প্লাস পি কিউ। ওকে, শুরুতে একটা মাইনাস আছে, দেখো তো দেখো তো দেখো তো পুরোটা থেকে কি কমন যায়, মাইনাস কমন যায়, তাহলে 3p মাইনাস 1 মাইনাস পি কিউ। এখান থেকে মাইনাস कॉमन p इंटू 1 माइनस p, माइनस माइनस काटा तो हम पा गया क्या, কি পেয়ে গেলাম, 3p माइनस 1 माइनस p क्यूब डिवाइड बाय p इंटू 1 माइनस p। মিলেছে কিনা, লেফট রাইট মিলছে কিনা। তো সুতরাং এখন আমি লিখে দিতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অথবা তুমি লিখে দিতে পারো সুতরাং g1 বাই p সমান g1 মাইনাস p। ঠিক আছে, প্রুভড। এরই সাথে কিন্তু আমাদের সেট ফাংশন শেষ। তুমি সিকিউর জন্য সেট ফাংশনটা আমি যেগুলো যেগুলো করিয়েছি এগুলো করলেই হবে, এগুলো প্র্যাকটিস করলেই হবে, এর বাইরে করতে হবে না। সিকিউর থেকে তোমাদের সাধারণত অন্যয় শক্তি সেট, তারপরে এই টাইপের ফাংশন থেকে ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় আসে, জাস্ট তোমাদের ফিগারটাই চেঞ্জ করবে। ঠিক আছে, তো আমাদের সেট ফাংশন শেষ। ওকে, দেখো এইবার আমরা তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল দেখব। দেখো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, মোটামুটি এই একটা সৃজনশীল করলেই কিন্তু তোমরা তৃতীয় অধ্যায় থেকে একটা সিকিউ তোমরা কমন পাবে। তো আমি এখানে মোটামুটি একটা ফরম্যাট দিয়েছি যেখানে 4টা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ সাধারণত তৃতীয় অধ্যায় থেকে এই টাইপের উদ্দীপক থেকে এই টাইপের কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আমরা একটা একটা ধাপে ধাপে এই কোয়েশ্চেন গুলো সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে হলো উৎপাদকের বিশ্লেষণ। তো সংক্ষিপ্ত, আমরা যখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করব সেখানে এই টাইপের অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণ থাকবে, সেগুলো আমি সলভ করে দিব। ঠিক আছে, তো আপাতত এখানে 2টা উৎপাদকের বিশ্লেষণ আছে, আমরা 1 নম্বরটা করি। দেওয়া আছে কি a কিউব মাইনাস 9
প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব। তো যেহেতু এখানে কিউব আছে, তো আমাদের উৎপাদকের যে কিউবের সূত্র সেটা হবে। তা আমরা নর্মালি জানি উৎপাদকের সূত্র হলো মূলত এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ওই সূত্রটাই আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো একটু সবাই লক্ষ্য করে দেখো, এখানে এখানে আমার যে সংখ্যাটা রয়েছে 9, ঠিক আছে। তো আমরা 9-এর ঘনমূল যদি আমি হিসাব করি তাহলে আমাকে একটা দশমিক মান আসবে, কিন্তু 9-এর কাছাকাছি যে ঘনমূল সংখ্যাটা রয়েছে সেটা হলো 8। তো আমরা একটা কাজ করি, এই 9 সংখ্যাটাকে এভাবে বিশ্লেষণ করে ফেলি, -1 -8 প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব। তাহলে এখানে আমরা একটা সূত্র পাচ্ছি এ কিউব মাইনাস ওয়ান কিউব প্লাস এখানে আমরা আর একটা সূত্র পাচ্ছি এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস টু কিউব। অর্থাৎ আমরা দুইটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা হলো, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তো আমরা এ কিউব মাইনাস 8 এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস ওয়ান রাখলে অসুবিধাটা কোথায়? তো আমরা যদি 8টাকে এখানে দিতাম আর 8টাকে যদি আমরা শুরুতে দিতাম আর 1টাকে যদি আমরা পরে দিতাম, তাহলে দেখা যেত আমরা কমনটা পেতাম না, কমন জিনিসটা আসতো না। সেজন্য আমরা যাতে কমন যাই এই কারণে আমরা এটাকে এভাবে সাজাইছি, 8টাকে পরে নিয়ে গেছি, 1টাকে আগে নিয়ে আসছি। তো এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা সেটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেট করে ফেলি, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এখানে হবে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপর এখানে আমরা পাচ্ছি টু এ প্লাস টু প্লাস ফোর, ঠিক আছে। তো আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে যেটা কমন যাচ্ছে সেটা হলো এ মাইনাস ওয়ান। তো আমরা বাকি থাকে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তারপরে থাকে প্লাস এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান প্লাস টু এ প্লাস 4 আর 2 কত 6। তো আমরা ওভারঅল যেটা পাচ্ছি এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার, এখানে টু এ ফোর এ আর এ ফাইভ এ, এবং আমরা সর্বশেষ সংখ্যা যোগ করলে 6 7 8 প্লাস 8। তো আমাদের সর্বশেষ যে উৎপাদক রাশিটা আমরা পাচ্ছি সেটা হলো এ মাইনাস ওয়ান ইন্টু টু এ স্কোয়ার প্লাস 5a প্লাস 8, ঠিক আছে। এটা হলো উৎপাদক করার নিয়ম হলো মূলত আমরা এই ফরম্যাটে আমরা উৎপাদক করে থাকি, সিএলএম, কমন ল মিডল টার্ম ফ্যাক্টর। সাধারণত এই তিনটা কাজ আমরা উৎপাদকে করে থাকি, কমন ল সূত্র কাটাই, তারপর অনেক ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ থাকবে তখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, ঠিক আছে। তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে আমাদের যেহেতু কিউব আছে তাহলে আমার অবশ্যই এখানে কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই কিউবের সূত্রটা পাওয়ার জন্য আমরা 9টাকে ভেঙে 1 এবং 8 লিখেছি, কারণ আমরা ভালো করে জানি 8-এর ঘনমূল হলো 2, 9-এর ঘনমূল কিন্তু একটা দশমিক সংখ্যা আসবে, এই কারণে আমরা 9কে ভেঙে 8 এক করেছি, এই 8-এর ঘনমূল যেহেতু 2। এবার আমরা 8 এবং 1কে দুইটা সেপারেট করে আমরা দুইটা কিউবের সূত্র পেলাম, এবং দুইটা কিউবের সূত্র থেকে আমরা যেটা কমন পেলাম সেটা হলো এ মাইনাস ওয়ান। এ মাইনাস ওয়ানটা কমন নেওয়ার পর বাকিগুলো আমরা অ্যাড করে দিলাম, সর্বশেষ আমরা যে উৎপাদক রাশিটা পেলাম সেটা হলো এ মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস 5a প্লাস 8। দেখো এরপরে এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি, যেখানে 8 দোকানে কত 16, 16কে ভেঙে কিন্তু আমরা 5 মিলাতে পারতেছি না, ঠিক আছে। এই কারণে সাধারণত এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, ঠিক আছে। তো এরপরে আমাদের 2 নম্বরটা একটু দেখি, 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বরটা 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1b। তার মানে এখানে আমার বর্গের সূত্র হবে, বর্গের সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো বর্গের সূত্র কিন্তু তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি বলে a প্লাস b হোল স্কয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো, তখন কিন্তু তুমি চাইলে এটাকে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার লিখতে পারবে না, এটা লেখা যাবে না। কিন্তু তোমাকে যদি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার দেওয়া থাকে, এটাকে উৎপাদক করতে বললে তুমি এটা থেকে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারবে। উৎপাদকের ক্ষেত্রে সাধারণত উল্টা সূত্রটা হয়ে থাকে, সোজা সূত্রটা হয় না, ঠিক আছে। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার থাকলে তুমি চাইলে এটাকে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার লিখতে পারবে না, তোমাকে যেটা কাজ করতে উল্টা কাজ করতে হবে। তো এখানে যেহেতু আমাদের স্কয়ার আছে, আমাদের টার্গেট থাকবে আমরা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ারটাকে আনার চেষ্টা করব,
ঠিক আছে, ওইটা আনার জন্য আমাকে যদি এক্সট্রা কোনো কিছু যোগ বিয়োগ করতে হয় সেটা আমাকে করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখি 4b² প্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উৎপাদকের বিশ্লেষণ, পরীক্ষায় প্রায় আসে, -2 প্লাস 4b মাইনাস 1/b। দেখো আমরা এখানে অটোমেটিক জিনিসটা সাজানো আছে। দেখো 4-এর বর্গমূল কত আমরা জানি, 4-এর বর্গমূল 2, তাহলে 2b হোল স্কয়ার কি লেখা যায় কিনা, মাঝখানে কি আছে -2, তো আমি -2 কে নিয়ে আসি, 2b-টাকে যদি আমি 1 ধরি, a ধরি, আর 1/2 কে যদি আমি b ধরি, তাহলে 2ab প্লাস কি হয় 1/2b হোল স্কয়ার। তার মানে আমার এই সূত্রটা অটোমেটিক এখানে সাজানো আছে, আমাকে জাস্ট একটু বুঝে নিতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, 4b² এর বর্গমূল হলো 2b, 1/4b² এর বর্গমূল 1/2b। তো এটাকে যদি আমি ab ধরি, তাহলে আমাদের ডিরেক্ট কিন্তু এখানে সূত্রটা দেওয়া আছে a² - 2b + b²। ঠিক আছে, তো এখান থেকে আমরা সেম ভাবে যেটা কমন নিব, 2টা কমন নিয়ে ফেলবো। তো 2টা কমন নিলে আমরা যেটা পাই 2b পাই, মাইনাস 1 কত হবে 2b হবে। কিভাবে, এই দেখো 2 কাটাকাটি গিয়ে কিন্তু আমার এই 1/b থাকতেছে। ঠিক আছে, এজন্য আমরা কি লিখছি এখানে, আমরা 2টা কমন নিয়ে 2b মাইনাস 1/2b লিখেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে যে সূত্রটা পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু 2b মাইনাস 1/2b। এবার উভয় পক্ষ থেকে যেটা কমন যাচ্ছে, উভয় পক্ষ থেকে কি কমন যাচ্ছে, 2b মাইনাস 1/2bটা কমন যাচ্ছে। আমি দুইটা থেকে একটা কমন নিয়ে ফেলে বাকি থাকে একটা 2b মাইনাস 1/2b, এখান থেকে কমন নিয়ে ফেলে বাকি থাকে +2। এই ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে আমরা স্কয়ার দেখে আমাদের মাইন্ডে আসতে হবে, আমাকে এখানে বর্গের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ওইটার জন্য আমাকে যদি এক্সট্রা কোনো কিছু যোগ বিয়োগ করতে হয় সেটা করতে হবে। তো আমার এটা অটোমেটিক, আমাকে এক্সট্রা কোনো যোগ বিয়োগ করতে হয় না, আমার অটোমেটিক এটা বর্গের সূত্র হিসেবে সাজানো ছিল, আমরা জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখেছি, এটাই, আর কিছু না। আর এখান থেকে আমরা 2টা কমন নিয়ে 2b মাইনাস 1/2। এখানে অনেকে না বুঝতে পারে, অনেকে সমস্যা থাকতে পারে, আমি জানি। এখানে একটু মাথা খেয়াল রাখো, আমার এখানে আছে কি 1/b, তার মানে আমাকে গুণ করে কিন্তু 1/b পেতে হবে, কিন্তু আমি এখান থেকে মূলত কমনটা কি নিয়েছি, 2 কমন নিয়েছি। তাহলে এবার তুমি বলো 2 এর সাথে কত গুণ করলে আমি 1/p পাবো, সিম্পল 1/2b গুণ করবো, 1/2b গুণ করলেই তো তুমি 1/p পাচ্ছ। ঠিক আছে, যেখানে 2 কাটাকাটি গিয়ে 1/p থাকবে, এই কারণে আমরা 2 এর সাথে এখানে 1/2b গুণ করেছি। ঠিক আছে, তো এটা হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যখন সলভ করব, এখানে এরকম অনেক ক্যাটাগরির উৎপাদকের বিশ্লেষণ থাকবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী, এটা আমাদের ক নম্বর প্রশ্ন, কারণ ক নম্বর প্রশ্ন সাধারণত তোমাদের উৎপাদকের বিশ্লেষণই দিবে। তো এখানে আমি যে খুব দুইটা গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ করেছি, এটা প্রায় পরীক্ষায় আসে। এরপরে আমরা চলে যাব, তোমরা দরকার হলে এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখলে মোটামুটি ওইখান থেকে দেখে তোমরা করতে পারবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা সেকেন্ডটা দেখবো। সেকেন্ডটাতে সাধারণত তোমাদেরকে প্রমাণই দিবে বা মান নির্ণয় করতে বলবে। ঠিক আছে, সাধারণত তৃতীয় অধ্যায় থেকে প্রমাণ টাইপের ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসে, তোমাকে কোনো কিছু একটা প্রমাণ করতে বলবে। তো এখানে আমরা দুইটা উদ্দীপক দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে লেখা আছে p² + 1/p² থেকে আমাকে প্রমাণ করতে বলছে p√p - 1/p√p। দেখো, তোমাকে যদি কখনো রুটযুক্ত রাশির মান বের করতে বলে, তোমাকে যদি কখনো রুটযুক্ত রাশির মান বের করতে বলে, তাহলে অবশ্যই তোমাকে x + 1/x টাইপ, এই টাইপের মানটা আগে তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, তোমার চলক x থাকতে পারে, p থাকতে পারে, m থাকতে পারে, যেহেতু এখানে আমার p আছে, তার মানে আমাকে এখান থেকে আগে p + 1/p বের করে নিতে হবে। এক কথায় শেষ। তোমাকে যদি রুটযুক্ত রাশির মান যদি বের করতে বলে, তাহলে তোমাকে অবশ্যই p + 1/p, p থাকলে p + 1/p, x থাকলে 1/x এর মান বের করে নিতে হবে, প্লাস থাকুক আর মাইনাস থাকুক, এটা আগে তোমাকে মাস্ট বের করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট প্রথমে কি করব, এই যে আমাদের যে উদ্দীপকে যে রাশিটা দেওয়া আছে, যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে p + 1/p এর মানটা বের করব। এরপরে বাকি কাজগুলো আসতেছে। তাহলে আমরা শুরু করি। প্রথম আমরা যে কাজটা করব, আমরা দেওয়া আছে কি দেওয়া আছে, p² + 1/p² সমান 322। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, স্কয়ারের ক্ষেত্রে মানে বর্গ রাশির ক্ষেত্রে তুমি যদি পাওয়ার লেস করতে চাও, পাওয়ারটা যদি হ্রাস করতে চাও, কমাইতে চাও,
তাহলে তোমাকে সবসময় এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র করতে হবে। ধরো তোমার মাথায় পি টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 8 দেওয়া আছে, তো তুমি যদি বারবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র করো তাহলে দেখবে পাওয়ার একে একে করে কমে যাবে। আবার ধরো তুমি পাওয়ারটা বাড়াতে যাচ্ছ, পি প্লাস 1 বাই পি থেকে তুমি পি 16 প্লাস 1 বাই পি 16 করতে যাচ্ছ, তাহলে তোমাকে বারবার বর্গ করতে হবে, কারণ বর্গ করলে পাওয়ারটা বৃদ্ধি পাবে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা করলে তোমার পাওয়ারটা আস্তে আস্তে কমে যাবে, পাওয়ারটা হ্রাস পাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার। আমরা মাইনাস আনবো না, কারণ আগেই বলছি তোমাকে রুট যুক্ত রাশি দিলে আগে এ প্লাস বির মানটা বের করে নিতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2ab সমান কত? 322। ওকে, বা পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার, পিপি চলে যাবে, তা আমরা পাবো 324। তো এখন আমরা যদি এখানে রুট করি, আমরা যদি রুট করি 324-এর যেটা আমরা পাবো বর্গমূল, সেটা হবে 18। 324-এর বর্গমূল হবে কত? 18। ঠিক আছে, 18 18 324। এখন আসো, এখন পি প্লাস 1 বাই পি পেলাম। এবার আসো, আমাকে কি বলছে? পি রুট পি মাইনাস 1 বাই পি রুট পি। দেখো পি রুট পি মানে কি? এখানে রুট পি আছে তোমার 3টা, এখানে রুট পি আছে তোমার কয়টা? 3টা। তার মানে বোঝা যাচ্ছে এখানে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে, অর্থাৎ এক কথা কিউবের সূত্র হবে। ঠিক আছে, এখানে কি আছে? পি রুট পি, পি এর ভিতর রুট পি 2টা আছে, বাইরে একটা আছে, টোটাল 3টা। তার মানে আমার এখানে কিউবের সূত্র হবে। তো আমরা প্রথম যে কাজটা করব, এই প্লাসটাকে মাইনাস করব, প্লাসটাকে কি করব? মাইনাস করব। তো আমরা যে কাজটা করতে পারি, দেখো ভালো করে, আমরা কেন প্লাস করছি এখন তোমরা বুঝবে। আমরা পি কে চাইলে কি রুট পি হোল স্কয়ার কি লিখতে পারবো না? এটা লিখলে কি গুণা হবে? লেখা যায় কিনা? সূত্র করার ক্ষেত্রে আমি কি লিখবো? রুট পি হোল স্কয়ার। এবার এখানে লিখবো আমি 1 বাই রুট পি হোল স্কয়ার। এবার তোমরা বুঝে নাও কেন আমি প্লাস করলাম, কারণ প্লাস করলে তুমি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পাবে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ক্ষেত্রে থেকে তুমি চাইলে প্লাসের মানটাও বের করে আনতে পারো, তুমি চাইলে মাইনাসের মানটাও বের করে আনতে পারো। এই জন্য আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র খাটানোর জন্যই আমরা এখানে এ প্লাস বির মানটা আগে বের করে নিয়েছি। তো এবার তুমি এখান থেকে মাইনাস বের করে ফেলো, যেমন আমরা এখান থেকে রুট পি মাইনাস 1 বাই রুট পি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab সমান কত? 18। ওকে, বা রুট পি মাইনাস 1 বাই রুট পি হোল স্কয়ার। 18 থেকে 2 গেলে কত হবে? এদিক চলে যাবে, 18 থেকে 2 গেলে হবে 16, ডিরেক্ট লিখে দিলাম। এবার আমরা যদি কাজ করি, রুট পি মাইনাস 1 বাই রুট পি 16 এর বর্গমূল কত হবে? 4। এটাই পাবো আমরা। এবার আমি জাস্ট কি করবো, এখানে যেহেতু আমাদের রুট পি 3টা আছে, তার মানে আমি উভয় পক্ষে কিউব করে দিব। আমি একবারে করে হলো উভয় পক্ষে জাস্ট কিউব করে দিব, উভয় পক্ষে আমরা কিউবটা করে দিব। জাস্ট এই যে কিউব করে দিলাম, এখানে কিউব করে দিলাম, এখানে কিউব করে দিলাম। তাহলে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা, সেটা কি হবে? সেটা হবে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখানে আমরা পেলাম 4 কিউব সমান 64। এবার দেখো, রুট পি কিউব সমান আমরা জানি পি রুট পি। ওকে, আর 1 বাই রুট পি কিউব মানে হলো 1 বাই পি রুট পি। এবার দেখো -3 রুট পি চলে যাবে, রুট পি মাইনাস 1 বাই রুট পির মান কত? 4, এখানে বসিয়ে দিলাম 64। তো বা এখান থেকে বা কি লিখতে পারি আমরা? পি রুট পি মাইনাস 1 বাই পি রুট পি সমান 64। 3 4 আবার ওই পাশে গেলে -12 প্লাস 12 হয়ে যাবে। তো ওভারঅল আমরা যে মানটা পেলাম পি রুট পি মাইনাস 1 বাই পি রুট পি সমান কত? 76। এই প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, বুঝে গিয়েছে? তার মানে তোমাকে যদি কখনো রুটযুক্ত রাশির মান তোমাকে বের করতে বলে, তাহলে আমরা প্রথমে এ প্লাস বির মানটা বের করে নিব, এরপর তুমি এ প্লাস বি থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র খাটিয়ে প্লাসের মান হলে প্লাসের মান বের করবে, মাইনাসের মান হলে মাইনাসের মান বের করবে। ঠিক আছে, তো এরপরে দেখো, অথবা দিয়ে আমাদের আরো দুইটা ম্যাথ আছে কিন্তু,
একটা হলো P4 মাইনাস 1/P8। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে এটাকে আলাদা করি, দেখো 8 থেকে 4 গেলে কত? 4। ঠিক আছে, তার মানে আমি এটাকে যদি আলাদা করি কি হবে, এখানে একটু ভুল হয়েছে, আগে পরে হয়ে গেছে। উপরেরটা মূলত 8 হবে, নিচেরটা হবে 4। উপরেরটা 8 হবে, নিচেরটা 4 হবে। তো আমরা যদি এটাকে যদি আলাদা করি, এটাকে যদি আমরা আলাদা করি, তা আলাদা করলে কি হবে দেখো, এটাকে যদি আমরা আলাদা করি, আমরা যেটা পাবো P4 মাইনাস 1/P4 পাবো। এখানে আমরা যদি সূত্র খাটাই তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তো a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এবার এখানে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এখানে p প্লাস 1/p ইন্টু p মাইনাস 1/p। বাস, এই মানগুলো বসিয়ে দিলে কিন্তু তুমি খুব সহজে এই যে p টু দি পাওয়ার 8 মাইনাস 1/p4 এর মানটা কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা তুমি পেয়ে যাবে। তো এখন এখানে কিন্তু আমাদের আগে থেকে p প্লাস 1/p এর মানটাও বের করা আছে, p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মানটাও বের করা আছে। তোমাকে জাস্ট কি করতে হবে, এই p প্লাস 1/p থেকে p মাইনাস 1/p এর মানটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা একটা সূত্র কাটাবো, a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা কাটাবো। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। ঠিক আছে, তো p প্লাস 1/p এর মান যেটা আছে সেটা হলো 18 স্কয়ার মাইনাস 4। তার মানে 18 হলো তোমার 324 থেকে 4 গেলে 320। কত হবে? 320। এবার এটাকে রুট করলে রুট 320 কত হবে? তোমার রুট 320 হবে, রুট 320। এবার এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, 320 কে যদি ভাঙি, এখানে আমার 160 আসতেছে, 80 আসতেছে, 40 আসতেছে, 20 আসতেছে, 10, 5। তুমি চাইলে এভাবে ভাঙতে পারো অথবা সরাসরি ভাঙতে পারো। দেখো এখানে একটু আমি হিসাব করি, এখানে যেগুলো জোড়া থাকবে সেগুলো সিঙ্গেল হবে, কারণ রুট মানে কি, রুট মানে হলো পাওয়ার অর্ধেক হয়ে যাওয়া। মানে 2টা থাকলে 1টা হবে, 4টা থাকলে 2টা হবে, 6টা থাকলে 3টা হবে, 8টা থাকলে 4টা হবে। তাহলে এখানে দেখো 2 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। এখানে 2 আছে, টোটাল 6টা, 1 2 3 4 5 6। এই 6টা কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে। তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর যেটা সিঙ্গেল থাকবে, যেগুলো সিঙ্গেল থাকবে সেগুলো গুণ করার পরে রুট বসাই দিবে। দেখো এখানে শুধুমাত্র সিঙ্গেল 5ই আছে, তার মানে এটা রুট 5 হবে। তার মানে আমি ওভারঅল যেটা পাবো 8 রুট 5 পাবো। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে p মাইনাস 1/p এর মানটা যদি বের করি, তাহলে আমাদের এখানে মান আসবে 8 রুট 5। কত আসবে? 8 রুট 5 আসবে। ঠিক আছে, তো এরপর আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিব, এখানে আর আমার তেমন একটা কাজ নাই। তো এরপরেরটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। y ইকুয়াল টু রুট 5 মাইনাস রুট 2 হলে এখান থেকে ধরো তোমাকে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইড বাই y কিউবের মানটা আমি কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, এটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। তো দেখো আমাদের কি দেওয়া আছে, y সমান রুট 5 মাইনাস রুট 2 দেওয়া আছে, মাইনাস রুট 2 দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটা করব, আমরা 2/y এর মানটা একটু বের করে নিব। ঠিক আছে, কেন 2/y এর মানটা বের করবো সেটা একটু তুমি দেখো। সরি, 2/y না, এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে কি আছে আমাদের 27, আর এখানে আছে y কিউব। দেখো তো 27 এর ঘনমূল কত হয়? 27 এর ঘনমূল কত হয়? 3। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে 3/y এর মানটা বের করব, জাস্ট 3/y এর মানটা বের করব, এইটাই। তাহলে আমরা করি, তাহলে 3/y এর মান কত? রুট 5 মাইনাস রুট 2, এরকম হবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো নিচে কখনো রুট থাকতে পারে না। তুমি যখন কোনো কিছু মান বের করবে, সেক্ষেত্রে নিচের রাশি কখনো রুট থাকতে পারে না। সেজন্য রুটযুক্ত রাশি তোলার নিয়ম হলো সবসময় এটার যুগাত্মক বিপরীত রাশি যেটা থাকবে সেটা দিয়ে আমি উপরে নিচে গুণ করে দিব। একটু খেয়াল করে বলো তো, রুট 5 মাইনাস রুট 2 এর যুগাত্মক বিপরীত রাশি কি হবে? রুট 5 প্লাস রুট 2। সেটাতে আমি একবার নিচে গুণ করব, সেটাতে একবার আমি উপরে গুণ করব, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমরা যে কাজটা করব, রুট 5 মাইনাস রুট 2 যেটা আছে, এটার বিপরীত রাশি যেটা আছে সেটা কি? রুট 5 প্লাস রুট 2। এটা দিয়ে আমরা একবার নিচে গুণ করব, আর একবার উপরে গুণ করে দিব। অর্থাৎ রুটের ক্ষেত্রে সবসময় আমরা এই কাজটা করব, নিচে কখনো রুট থাকতে পারেই না। আমরা নিচে রুটের ক্ষেত্রে সবসময় যদি কোনো রাশিমালা থাকে, এটার যোগাত্মক বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করবো। যদি নর্মালি যদি এরকম থাকতো 2/√3 থাকতো, তাহলে আমরা যে কাজটা করতাম, √3 কে √3 দিয়ে গুণ করতাম, যে কাজটা নিচে করতাম উপরে করতাম, তাহলে দেখতো আমাদের এখানে আর √3 থাকবে না, 2√3/3 হবে। ঠিক আছে,
তো এখানে যেহেতু আমাদের রাশিটা আছে, রাশিটা তোলার জন্য আমরা যোগাত্মক বিপরীত রাশি দিয়ে সবসময়, তার মানে এখানে যদি মাইনাস থাকে প্লাস যুক্ত রাশি দিয়ে উপরে নিচে গুণ করব, যদি প্লাস থাকে মাইনাস যুক্ত রাশি দিয়ে উপরে নিচে গুণ করব। ঠিক আছে, তো এবার দেখো 3√5 প্লাস √2, এ প্লাস বি মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মূলত আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের জন্যই এই কাজটা করে থাকি। ঠিক আছে, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে তো আমার রুটটা উঠে যাবে। √5 কে স্কোয়ার করলে কত হয়? 5 - 2। তার মানে আমি ওভারঅল যে মানটা পাচ্ছি 5 থেকে 2 গেলে 3, আমি ওভারঅল যে মানটা পাচ্ছি √5 প্লাস √2, এই মানটা পাচ্ছি আমি। √5 প্লাস √2 এই মানটাই আমরা পাচ্ছি। ঠিক আছে, বাস এবার আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। দেখো আমাদের এখন প্লাস করব না মাইনাস করব? দেখো মাঝখানে প্লাস আছে, তার মানে আমরা প্লাস করব। তাহলে আমরা একটা কাজ করি, y প্লাস 3/y এর মানটা আমরা একটু বের করে নিই। এটা সমান কত হবে? y এর মান আমরা কত পেয়েছি? √5 মাইনাস √2, আর 3/y এর মান আমরা পেয়েছি √5 প্লাস √2। তো আমরা যোগ করলে √2 চলে যাবে, তাহলে আমরা যেটা পাবো 2√5 পাবো। বাস, এবার আসো প্রদত্ত রাশি। আমাদের এখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখবো। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি y⁻6 প্লাস 27/y³। এটাকে আলাদা করে ফেলো। দেখো আলাদা কিভাবে? সিম্পল, 6 কে 3 দিয়ে ভাগ করে কত হয়? 6 কে 3 দিয়ে ভাগ করলে তোমার 3 হয়। তার মানে আমি এখানে টোটালে কি পাচ্ছি? y³ পাচ্ছি। আর এখানে 27 কে y³ দিয়ে ভাগ করে 27/y³। বাস হয়ে গিয়া। এবার আমরা জাস্ট সূত্র করে ফেলি, a³ প্লাস b³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এবার দেখো y প্লাস 3/y এর মান কত পেয়েছি? 2√5। কত পেলাম? 2√5 পাওয়ার কিউব মাইনাস y চলে যাবে 3 3 কত? 9 ইন্টু 2√5। দেখো 2√5 কিউব, তো 2√5 কিউব বলতে আমরা এখানে 2√5 কয়টা? যদি আমি একদম ভেঙে করি তাহলে 3টা। তো 2 দুগুণা কত? 4, 4 দুগুণা কত? 8। √5 গুণ করলে 5, 5 8 40, 40√5। তার মানে আমি ওভারঅল যেটা পাবো 40√5। তোমাদেরকে আরো শর্টকাটে আমি বুঝাই দিচ্ছি। যদি রুটের উপরে বিজোড় সংখ্যা থাকে, যদি তোমার রুটের উপরে বিজোড় সংখ্যা থাকে, তাহলে তুমি যে কাজটা করবে, দেখো 2√5 কিউব, যদি রুটের উপরে বিজোড় সংখ্যা থাকে তুমি জাস্ট কি করবে? একটা রুটযুক্ত রাশিকে বের করে আনবে। তার মানে এখানে 2√5 কয়টা আছে? 3টা আছে। এখন তুমি যদি ক্যালকুলেটর ডাইরেক্ট পাওয়ার কিউব করো, দেখবে তোমার দশমিক মান আসবে। যদি এমএসএ করো তাহলে দেখবে দশমিক মান আসবে, ইএসএ করলে ডিরেক্ট রুট চলে আসে, এমএসএ করলে দেখবে দশমিক মান আসবে। তো আমরা এই জন্য দশমিক মান না আনার জন্য আমরা একটা রুটকে বাইরে বের করে নিলাম। এবার তুমি পাওয়ার স্কোয়ার দাও, দেখবে তোমার 4 5 20 আসবে। দেখবে পাওয়ার স্কোয়ার দেওয়ার সাথে সাথে তোমার মানটা 20 আসতেছে। তাহলে এখন তুমি ওভারঅল যেটা পাচ্ছ 20 দুগুণা 40√5। যেমন আমি তোমাকে বলি, ধরো √2 এর পাওয়ার ধরো 7 আছে, √2 এর পাওয়ার ধরো 7 আছে। এখন তুমি কি কাজ করতে পারো? একটা √2 কে তুমি বাইরে বের করে নাও, তাহলে বাকি কয়টা থাকে? 6টা থাকে। এবার √2 কে তুমি যদি পাওয়ার 6 করো ক্যালকুলেটরে, ডিরেক্ট দেখবে তোমার মানটা 8 চলে আসবে। তখন তুমি এখানে √7 কে তুমি ডিরেক্ট 8√2 লিখতে পারবে। বোঝা গেছে কিনা? তাহলে আমরা এখানে কি পেলাম? 40√5 পেলাম। আর এখানে 9 দুগুণা কত? 18√5। এখন আমরা 40 থেকে যদি 18 বিয়োগ যায়, তাহলে আমরা ওভারঅল যেটা পাবো 22√5। এই তাহলে এভাবে কিন্তু আমাদের সাধারণত কোশ্চেন পরীক্ষায় আসে। কিউবের থাকতে পারে, স্কোয়ারের থাকতে পারে, 5-এর থাকতে পারে। যেমন আমাদের 3 নম্বর যে ম্যাথটা যদি আমরা একটু দেখি, 3 নম্বর ম্যাথটা যদি আমরা দেখি, দেখো এখানে 5 থেকে সাধারণত যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে এগুলোই আমি এখানে দিছি। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা একটু সলভ করে দেখব। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, 100%। ন্যূনতম 4 থেকে 5টা পরে আসবে এই প্রশ্নটা। দেখো এখানে আমাদের প্রথমটা হলো এ দিয়ে, তাহলে আমরা এ যুক্ত রাশি থেকে মানগুলো বের করব। এই যে উদ্দীপকটা এ, কি দেওয়া আছে একটু দেখো তো। এখানে তোমার দেওয়া আছে a² সমান 9 প্লাস 4√5। তো তোমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে a এর মানটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? দেখো এই যে a², দেখো
এখানে তুমি যদি এর মাথা থেকে স্কোয়ারটাকে সরাইতে চাও, তার মানে তোমাকে ডান পক্ষে যে রাশিটা থাকবে ওই রাশি থেকে তোমাকে ওই রাশিকে বর্গের সূত্র, ওই রাশি থেকে বর্গের সূত্র আনতে হবে। যদি তুমি মাথা থেকে স্কোয়ারটাকে সরাইতে চাও, তার মানে এই পাশটাতে অবশ্যই তোমাকে বর্গের সূত্র আনতে হবে, কারণ বর্গের সূত্র আনতে বলে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি চলে যাবে। এখন বর্গের সূত্র যে আনবে, এটার জন্য আমাদের দুইটা জিনিস দরকার, এ বি। এ কাকে ধরবো, বি কাকে ধরবো, সেটা আমাদের দরকার। সেটা আমরা কিভাবে বের করবো, এটারও ট্রিক্স আছে। দেখো, রুটের বাইরে যদি 2 থাকে তাহলে একটা নিয়ম, আর রুটের বাইরে যদি 2 না থাকে তাহলে আর একটা নিয়ম। দেখো এখানে কিন্তু রুটের বাইরে কিন্তু 2 নাই, রুটের বাইরে যে সংখ্যাটা আছে সেটা হলো কত, 4। তো আমরা 4কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাচ্ছি 2, অর্থাৎ 4কে ভাঙলে আমরা যেটা পাই 2 × 2 তারপর √5। এই তাহলে এখানে এই 2টা হলো মূলত সূত্রের 2। তাহলে বাকি যে দুইটা সংখ্যা আমি পেলাম, এই দুইটা সংখ্যাকে যদি আমি এ বি ধরে স্কোয়ার করে যোগ করলে যদি পাশের সংখ্যা মিলে যায়, তাহলে তার মধ্যে একটাকে আমি এ ধরবো আর একটাকে আমি বি ধরে ডিরেক্ট বর্গের সূত্র করে দিব। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এখানে এই যে 2কে যদি স্কোয়ার করি, দেখো তো 2কে যদি আমি স্কোয়ার করি আর √5কে যদি আমি স্কোয়ার করি, তাহলে আমি ওভারঅল যে মানটা পাচ্ছি সেটা 9, যেটা পার্শ্ববর্তী সংখ্যার সাথে কিন্তু মিলে যায়। তাহলে আমরা এখানে ওই কাজটাই করব। আমরা কি করব, এখানে একটা লাইন বাদ রাখবো, এক লাইনে কিছু করব না। তার মানে এখানে বড়কে অবশ্যই √5, কারণ √5 এর মান হলো 2.23, 2টা ছোট, তাহলে √5কে আমি এ ধরবো। তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস কি বি স্কোয়ার। √5কে স্কোয়ার করলে কত হয়, 5। এখানে পাচ্ছি 2 × 4 4√5 প্লাস 2 × কত 4, মিলছে কিনা, 4 5 9। এবার দেখো a স্কোয়ার প্লাস √5 প্লাস 2 হোল স্কোয়ার, 2 2 চলে যাবে। আমি ওভারঅল যে মানটা পেলাম a = √5 প্লাস 2, বাস এই যে এর মান পেয়ে গেলাম কত, √5 প্লাস 2। ঠিক আছে, তো এখন দেখো তো একটা জিনিস, দেখো তো যদি এখানে 4 না থেকে 2 থাকতো, যেমন x² = 11 প্লাস 2 √30। এখন দেখো রুটের বাইরে কি আছে, 2 আছে। রুটের বাইরে যদি 2 থাকে, তার মানে আমরা সূত্রে 2 পেয়ে গিয়েছি। তাহলে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে পাশের সংখ্যাটা মিলে যায়। তাহলে দেখো 30কে কিন্তু আমরা চাইলে অনেক ভাবে বিশ্লেষণ করতে পারি, যেমন 30 × 30, ওকে, 15 × 30, 3 × 10 = 30, 5 × 6 = 30। এখন তোমরাই বলো কোন দুইটা সংখ্যা যোগ করলে পাশের সংখ্যা মিলে যায়। অবশ্যই 6 5, 6 5 যদি আমি যোগ করি তাহলে পাশের সংখ্যাটা মিলে যায়। তাহলে আমরা √6কে এ ধরবো, √5কে বি ধরে ডিরেক্ট বর্গের সূত্র করে ফেলবো। তাহলে আমরা যদি এখানে করি কাজটা কিভাবে হবে, দেখো এখানে যে আমরা কাজটা করি, আমরা এখানে √6কে এ ধরবো, a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা √6কে স্কোয়ার করলে 6, এখানে বাজে 2√30, √5কে স্কোয়ার করলে 5। তাহলে আমি এখানে যেটা পাচ্ছি, x² = √6 প্লাস √5 হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার চলে যাবে, আমি x এর মান পেয়ে গেলাম √6 প্লাস √5। ওকে, এবার তুমি 1/x এর মান বের করে দেখবে √6 মাইনাস √5 আসবে। এভাবে তোমার জিনিসটা করবে। ঠিক আছে, আমি দুইটাই দেখাই দিলাম, রুটের বাইরে 2 থাকলে এক নিয়ম, রুটের বাইরে 2 না থাকলে আরেক নিয়ম। ঠিক আছে, এবার তাহলে আমরা বাকিটুকু একটু করে ফেলি। এবার দেখো, আমরা a এর মান তো বের করেছি, তো এখন আমাকে 1/a এর মান বের করতে হবে, ঠিক না বেঠিক? 1/a তো এর মানটা কত, √5 প্লাস 2, √5 প্লাস 2। তোমাদেরকে কি বলছিলাম, যদি নিচে রুটযুক্ত রাশি থাকে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে √5 প্লাস 2 এর যোগাত্মক বিপরীত রাশি কি, √5 - 2। তাহলে আমরা এটাতে একবার নিচে গুণ করব আর একবার উপরে গুণ করব, √5 প্লাস 2 ইন্টু √5 - 2, একবার নিচে গুণ আর একবার উপরে গুণ। ওকে, তাহলে আমরা এখানে পেলাম কি, দেখো √5 - 2, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি ওভারঅল যেটা পাবো √5 - 2 পাবো, বাস হয়ে গেল। এবার আসতেছে a5 - 1/f এর মান কত, a5 প্লাস 1/f এর মান কত। তাহলে আমরা একটু করে ফেলি। দেখো আমরা a এর মানও পেয়েছি, 1/a এর মানও পেয়েছি। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে a প্লাস 1/a এর মানটা বের করে ফেলি।
যেমন দেখো মাইনাসের ক্ষেত্রে তোমার প্লাসের মানও লাগবে, প্লাস মাইনাসের মানও লাগবে, প্লাসের মানও লাগবে, কিন্তু প্লাসের ক্ষেত্রে শুধু তোমার প্লাসের মানটা লাগবে, আর কিছু লাগবে না। যদি তোমাকে a5 মাইনাস 1/a5 এর মান বের করতে বলে তাহলে আমার প্লাসের মানটাও লাগতেছে, মাইনাসের মানটাও লাগতেছে। আর যদি তোমার এখানে যদি a5 প্লাস 1/a5 বলে শুধুমাত্র প্লাস মানটা জানলেই হচ্ছে, ঠিক আছে। তো a প্লাস 1/a সমান কত, √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2। তো আমরা পেয়েছি কত, 2√5। ওকে, এবার a মাইনাস 1/a এর মান কত, √5 প্লাস 2 মাইনাস √5 মাইনাস হচ্ছে প্লাস 2, আমরা মান যেটা পাচ্ছি 4। বাস, এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে মান বসিয়ে দিব, জাস্ট এইটুকু কাজ, আমাদের আর কোনো কাজ নেই, আমাদের আর কোনো কাজ নেই। হ্যাঁ দেখো, প্রদত্ত রাশি লেফট, যদি আমাকে প্রমাণ করতে বলে আমি লেফট হ্যান্ড সাইড লিখবো। প্রদত্ত রাশি a5 মাইনাস 1/a5, এটার মান কত, a কিউব প্লাস 1 a কিউব মাইনাস 1/a ইন্টু a স্কোয়ার প্লাস 1/a মাইনাস a প্লাস 1/a, সরি মাইনাস a মাইনাস 1/a। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, এটার ক্ষেত্রে তুমি মনে রাখবে কিভাবে, শর্টকাট ট্রিক্স কি, দেখো মাইনাস থাকলে তো একটা প্লাস একটা মাইনাস হবে, সহজ হিসাব। কারণ দেখো যদি মাইনাস থাকে আমাকে অবশ্যই একটা প্লাস একটা মাইনাস হতে হবে দুইটার মধ্যে, কারণ দুইটা যদি মাইনাস হয় সেটা তো প্লাস হয়ে যাবে, বা দুইটা যদি প্লাস হয় সেটা তো প্লাস হয়ে যাবে। সেজন্য মাইনাসের জন্য আমার একটা মাইনাস লাগবে একটা প্লাস লাগবে, সেজন্য আমি a কিউব মাইনাস 1/a যেটা আছে এটাকে মাইনাস ধরে নিছি, আর a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমি প্লাস ধরে নিয়েছি। এরপর আমরা যে কাজটা করব, দেখো এখানে মূলত কি আমার মাইনাস আছে, তার মানে আমরা মাইনাস যুক্ত রাশিটাকে বিয়োগ দিব বা বাদ দিব। যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা প্লাস যুক্ত রাশিটাকে বাদ দিব, তার মানে সবসময় আমরা বাদই দিব, ঠিক আছে। এখানে যেহেতু a5 মাইনাস 1/5, তার মানে মাঝখানে কি আছে, মাইনাস আছে, সেজন্য শেষে আমরা মাইনাস যুক্ত রাশিটাকে বাদ দিব। যদি আমার এখানে প্লাস থাকতো শেষে আমরা প্লাস যুক্ত রাশিটাকে বাদ দিতাম। যেমন দেখো এখন তোমাকে যদি a5 প্লাস 1/5 এর মান বের করতে বলে, তোমাকে যদি এখন a5 প্লাস 1/5 এর মান বের করতে বলে, তো তুমি জাস্ট কি করবে, এই যে a কিউব প্লাস 1/a ইন্টু a স্কয়ার প্লাস 1/a, এখান থেকে দেখো এখানে কিন্তু মাইনাস আসবে না, এক কথা এখানে মাইনাস আসবে না, এই যে প্লাস প্লাস দুইটাই প্লাস। এখন আমরা এই প্লাস যুক্ত রাশিটাকে বাদ দিব, তাহলে কি মাইনাস a প্লাস 1/a, তো আমরা সবসময় বাদ দিব, সেটা প্লাস থাকুক আর মাইনাস থাকুক। প্লাস থাকলে প্লাস যুক্ত রাশিকে বাদ দিব, মাইনাস থাকলে মাইনাস যুক্ত রাশিকে বাদ দিব, ঠিক আছে, তাহলে আর কনফিউশন হবে না। তাহলে এখন আমরা যেটা পাবো, এখন আমরা যেটা পাচ্ছি দেখো, এই যে a কিউব মাইনাস b কিউব মানগুলো বসি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, আল্লাহর রাস্তায় বসাই দিই, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্লাসও করতে হবে মাইনাসও করতে হবে, তোমার ইচ্ছা, ঠিক আছে। দেখো মাইনাস করলে আমার আর প্লাস লাগতেছে, সব মাইনাস দিয়ে আমি করে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা মাইনাস দিয়ে করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে আমার প্লাস রাখতেছে না, এখানে মাইনাস দিয়ে আমি কাজ সেরে ফেলতে পারবো, ঠিক আছে, মাইনাস a মাইনাস 1/a, তার মানে সব a মাইনাস 1/a, আমার কাজ কমপ্লিট। এখন জাস্ট মান বসিয়ে দাও আল্লাহর রাস্তায়। a মাইনাস 1/a এর মানটা কত পেয়েছি আমরা, 4, তাহলে 4 বসাও, 4 কিউব প্লাস 3 ইন্টু 4, ওকে, তারপর আমরা কত পেয়েছি, 4 স্কোয়ার প্লাস 2 মাইনাস 4, এই 4 কিউব সমান কত, 64, 3 4 12, তার আমার এখানে আমাদের মান আসবে 76, 76 আসবে, 4 4 16, 16 আর 2 কত 18, গুণ 18 মাইনাস কত আসবে, 4 আসবে। তো আমরা যদি একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেটর কোথায় গেল, ক্যালকুলেটর কোথায় গেল, এই তো। তো আমাদের এখানে কত আছে, 76, তাহলে 76 ইন্টু কত আছে 18, 1368, এখান থেকে 4 বিয়োগ দিলে 1364, তাহলে আমাদের আনসার কত হবে, 1364 হবে। কত হবে, 1364, তাহলে আমাদের সঠিক আনসারটা কত, এটা সঠিক আনসারটা কত, 1364 হবে, সঠিক আনসারটা হবে 1364। এখানে আমরা 1368 পাবো, সেখান থেকে 4 বিয়োগ দিলে 1364। এভাবে কিন্তু তুমি a5 প্লাস 1/5 এর মানটা কিন্তু বের করে নিতে পারো, ঠিক আছে, এভাবে কিন্তু তুমি a5 প্লাস 1/5 এর মানটা বের করে নিতে পারো, ঠিক আছে কিনা। আচ্ছা এরপরে দেখো তো, এরপরে কি,
এক্স টু দি পাওয়ার 5/2। দেখো এক্স টু দি পাওয়ার 5/2 মানেটা কি? এক্স টু দি পাওয়ার 5/2 মানে হলো, দেখো এটা একটু আলাদা করে বুঝাই। এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 1/x টু দি পাওয়ার 5/2। এই দেখো এখানে এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5, এখানে সেম ভাবে এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5। তার মানে হাফ মানে কি? রুট। হাফ মানে কি? রুট, পাওয়ার হাফ। তাহলে আমরা চাইলে কি এটাকে লিখতে পারি না রুট এক্স হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1/√x হোল টু দি পাওয়ার 5? লেখা যায় কিনা? এবার তুমি করে ফেলো, এটাকে বি ধরে করে ফেলো। সূত্র কি হবে? একটা হবে এ কিউব মাইনাস বি কিউব, এই আর একটা হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তারপরে আমি কি বলছিলাম, সবসময় বাদ দিব। তাহলে এখানে কোনটা বাদ দিব? রুট এক্স মাইনাস 1/√x কে আমরা বাদ দিব, বাস। এবার তুমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করো, এ মাইনাস বল কি প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার বি স্কয়ার সূত্র কাটাও, এ মাইনাস বল স্কয়ার প্লাস 2b, আর এখানে তো আছেই, এই মানগুলো বসিয়ে দাও, হয়ে যাবে, বাস। এখানে মান বসানো কাজ, আর কোনো কাজ নেই। বোঝা গেছে কিনা? তাহলে এভাবেই কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সাধারণত সিকিউ চলে আসে। তারপরে এখানে আমি একটা এক্সট্রা দিয়েছি, এক্সট্রা একটা ম্যাথ দিয়েছি, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় আসে এই টাইপের গুলা, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের এ বি সূত্র, 4ab সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা জানতে হয়, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে দেখো, এটা কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান রুট অফ 27, 27 রুট অফ কিউব। দেখো 27 এর ঘনমূল কত? 27 এর ঘনমূল হলো ডিরেক্ট আমি লিখে দিই x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান 3। তুমি চাইলে এখান থেকে x প্লাস ওয়াই এর মান বের করে নিতে পারো, রুট 3 হবে, ঠিক আছে। রুট কি হবে? রুট 3 হবে। আমি বের করব, আমি এরকম ডিরেক্ট বসিয়ে দিব, এক কথায় শেষ। তারপর দেখ আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে কত? x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান 8 রুট অফ 3, বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার, 8 এর ঘনমূল কত? 2। ওকে, এবার বসাও লেফট হ্যান্ড সাইড LHS বাম পক্ষ 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এখান থেকে কি কমন যায়? এক্স ওয়াই কমন যায়, তাহলে থাকে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, দেখো এ বি সূত্র আমরা কি জানি? এ বি সূত্র হলো কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 4। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। ওকে, এবার তুমি জাস্ট মান বসিয়ে দাও। দেখো আমরা শুধু এখান থেকে স্কয়ারটাকে সরানোর দরকার কি, আমরা ডাইরেক্ট এখন স্কয়ার মানটা বসিয়ে দিব। দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ারের ডাইরেক্ট মানটা কত? 3। ওকে, 3 বসাই দাও, এই যে বসালাম। মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত? 2 ডিভাইড বাই 4। ওকে, সেম ভাবে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান কত? 3, এখানে 2 ডিভাইড বাই কত? 2। তো এবার আমরা করে ফেলি। আমাদের দেখো 3 থেকে 2 গেলে 1, এটার কোনো দাম নাই। 4 দোকানে কত? 8, আর এদিকে 5 5 25, এটাই आंसर 25/8 রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তোমাদের তো এরকম দিবে, এখান থেকে এটা না দিয়ে তোমাকে বলতে পারে 8xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত। তো তুমি চাইলে এটাকে এভাবে করতে পারো 4xy ইনটু 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, করা যায় কিনা? এবার 4ab সূত্র কাটাও, 2 ইনটু s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কাটাও। ঠিক আছে, এভাবে তোমাদেরকে সিকিউ দিতে পারে। তোমাদের দেখো আমি মাত্র একটা সিকিউ করাইছি, কিন্তু এই একটা সিকিউর মধ্যে আমি চেষ্টা করছি তৃতীয় অধ্যায় যাতে সবকিছু বিষয় যেগুলো সাধারণত পরীক্ষায় আসে ওই টাইপের বিষয়গুলো জানে চলে আসে। দেখো তৃতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো উদ্দীপক বিশ্লেষণ। তুমি যদি উদ্দীপকটাকে বিশ্লেষণ করতে পারো তাহলে কিন্তু তৃতীয় অধ্যায় তোমার জন্য সহজ। যদি উদ্দীপকটাকে বিশ্লেষণ করতে না পারো তাহলে তোমাদের জন্য তৃতীয় অধ্যায়টা একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এখানে মেইন হলো উদ্দীপকটাকে বিশ্লেষণ করো, এরপর তুমি সূত্র কাটিয়ে মান বসিয়ে ইজিলি মান কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কিন্তু তৃতীয় অধ্যায় শেষ, আপাতত শেষ। ঠিক আছে, যেহেতু আমাদের এই ওয়ান শট ক্লাস সিকিউর ওয়ান শট ক্লাস, তাহলে আমি এখানের মধ্যে ডিটেলস পড়ানোর কিন্তু কোনো ডিটেলস
চাইলেও আমি পড়াতে পারতেছি না, মানে এক কথা যেটা বেসিক, যেটাকে বলে ফুললি বেসিক কিন্তু দেওয়া যাচ্ছে না। আমার মোটামুটি যেগুলো সাধারণত পরীক্ষায় আসে ওইগুলোর উপর ভিত্তি করে মূলত তোমাদের সিকিউটা করানো হচ্ছে। তবে ইনশাল্লাহ তোমরা যদি অন্তত এই ক্লাসটা দেখো, সিকিউর ক্লাসটা যদি ভালোভাবে মনোযোগ সহকারে করো, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এসএসসি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা সিকিউ গুলো করতে পারো, যদি বুঝে থাকো, মনোযোগ সহকারে যদি ক্লাসটি দেখো। তবে হ্যাঁ, তোমার যদি কোনো সমস্যা থাকে তোমরা চাইলে কমেন্ট সেকশনে জিনিসটা জানাতে পারো, বা কোথায় কোনো যদি সমস্যা থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো আমরা এরপরে আমরা চলে যাব আমাদের অধ্যায় 11। দেখো অধ্যায় 11 থেকে আমি জাস্ট তোমাদের এখানে একটার মতোই সিকিউ দিছি, একটাই সিকিউ। তো মোটামুটি এই একটা সিকিউ করলে কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে? দেখো এই যে বিশেষ করে আমাদের যে 2 নম্বর ম্যাথটা আছে, 2 নম্বর যে ম্যাথটা আছে এটা বেশি আসে পরীক্ষা, একদম বেশি আসে। এটা দেখবে যে তোমাদের 4 থেকে 5টা বোর্ডে কিন্তু চলে আসবে 100%, 100% একদম গ্যারান্টেড এটা আসবে আসবে, ঠিক আছে? তো যেগুলো আসবে এগুলোর উপর ভিত্তি করে মূলত আমি এই সিকিউ গুলো তৈরি করছি নিজের হাতে। তো আমরা তাহলে শুরু করি প্রথমটা দিয়ে। দেখো এখানে কি দেওয়া আছে ক, এখানে একটা সমীকরণ দেওয়া আছে তোমার। তো এই সমীকরণ থেকে তোমাকে প্রমাণ করতে বলছে যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। দেখো এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি মানে হলো এক্স কে যদি তুমি ওয়াই দিয়ে ভাগ করো আর ওয়াই কে যদি জেড দিয়ে ভাগ করো তাহলে এরা পরস্পর সমান হবে, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। তার মানে এ বি সি যদি ক্রমিক রাশি হয় তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাহলে তারা হলো ক্রমিক সমানুপাত। আর যদি এ বি সি ডি 4টা রাশি হয় তাহলে প্রথম 2টা রাশির অনুপাত আর পরবর্তী 2টা রাশির অনুপাত যদি সমান হয় তাহলে তাদেরকে বলা হয় সমানুপাত, ঠিক আছে? ক্রমিক সমানুপাত বলতে প্রথম দ্বিতীয় রাশি, দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত সমান হলে ক্রমিক সমানুপাত, প্রথম দ্বিতীয় রাশি তৃতীয় চতুর্থ রাশি সমান হলে সেটাকে বলা হয় সমানুপাত, ঠিক কিনা? তো এখন আমাকে মূলত এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড এটা প্রমাণ করতে হবে। তার মানে আমি ওয়াই স্কয়ার সমান জেড এক্স প্রমাণ করতে পারলে তো হয়ে গেছে। এই যে আমি যদি এই সমীকরণ থেকে ওয়াই স্কয়ার সমান জেড এক্স প্রমাণ করতে পারি তাহলেই তো আমার এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট থাকবে ওয়াই স্কয়ার সমান জেড এক্স টা প্রমাণ করা। তাহলে করে ফেলি। তো আমাদের এখানে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে আচ্ছা আচ্ছা দেওয়া আছে কি লালালাচু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, লালালা। এখানে দেখে বোঝা যাচ্ছে কি হবে, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হবে সিম্পল। কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ওকে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। উভয় পক্ষ থেকে কি কি কাটা যায়, এক্স প্লাস ওয়াই চলে যাচ্ছে, তবে তোমরা কাটাকাটি দিতে পারবে না। পরীক্ষায় এরকম কাটাকাটি দেওয়ার নিয়ম নাই, তুমি যদি কাটাকাটি দাও তোমাকেও কেটে দিবে, এক কথাই শেষ। এবার তাহলে গুণ করো, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, গুণ করে এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার ছু, এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই ছু, জেড এক্স ছি, সবগুলোকে এক পাশে নিয়ে আসো, ধরে বেঁধে আ। তাহলে দেখো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাসটা হবে প্লাস, আচ্ছা জেড এক্স কে এখানে রেখে দিই, আনার দরকার নাই। এক্স স্কয়ার চলে যাবে, এক্স ওয়াই এক্স চলে যাবে। দেখো আমরা যেটা চেয়েছি জিসকি টুপি উসকি ছাড়, দেখো আমরা যেটা চেয়েছি সেটাই তো পেয়েছি, ওয়াই স্কয়ার সমান জেড এক্স। তো এখান থেকে তুমি চাইলে কি লিখতে পারো না এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড, ওকে। সুতরাং আমি লিখতে পারি এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আসে এগুলো পড়ে ফেললে হয়ে গেছে, ঠিক আছে? এগুলো কিন্তু সংক্ষিপ্তের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ততে এরকম একটা আসবে প্রমাণ করে যে এবিসি ক্রমিক সমানুপাতি, এরকম একটা আসবে সংক্ষিপ্ততে, ঠিক আছে? বুঝা গেছে কিনা আমরা এখানে কি করেছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র করেছি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার, কাটাকাটি দিয়ে আর আর গুণ করে সব এক পাশে আনছি আমরা, কাটাকাটি দিয়ে যা পেলাম ওয়াই স্কয়ার সমান জেড এক্স, এখান থেকে আমরা বলে দিলাম এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, ওকে। তো এরপরে যাও, খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে?
এটা একটু ভালো করে দেখতে হবে। এখানে 6 দিতে পারে, 5 এই 10 দিতে পারে, 4 দিতে পারে, ঠিক আছে, 8 দিতে পারে, 12 দিতে পারে। যেভাবে দিবে দিক আমি একই নিয়মে করব, ঠিক কিনা? যেভাবে দিবে দিক আমি একই নিয়মে করব। আচ্ছা, তো দেওয়া আছে কি? দেওয়া আছে y সমান 6mn বাই m প্লাস n। দেখো, ভালো করে দেখো, এখানে এক পাশে আছে 3m আর এক পাশে আছে 3n। তাহলে আমি এখানে যে কাজটা করব, 6mn থেকে একবার 3m আনবো আর একবার 3n আনবো। 3m কে নিয়ে এসে 3m কে যদি ওই পাশে নিয়ে এসে যোজন বিয়োজন করি তাহলে প্রথমটা পাবো। সেম ভাবে 3n কে যদি আমি বাম পাশে নিয়ে আসি, যোজন বিয়োজন করি, তাহলে সেম ভাবে আমরা দ্বিতীয়টা পাবো। তো এভাবে আমরা একটু ভেঙে ফেলি। তো 6mn কে চাইলে আমরা এরকম লিখতে পারি কিনা, 3m ইন্টু 2n লেখা যায়, লেখা যায়। এবার 3m টাকে এক থাপ্পড় মারো, সে এক থাপ্পড়ে গুণটা এই পাশে এসে ভাগ 3m হয়ে যাবে। ওকে, যেমন দিয়েছে আমরা তেমন করব, যেমন দিয়েছে আমরা তেমন করব, ঠিক আছে। এখানে মশা ডিস্টার্ব করতেছে, ছি। তাহলে 3m টাকে নিয়ে আসলাম, আমাদের এখানে থাকলো কি 2n, কি থাকলো 2n, 2n বাই m প্লাস n। তো এবার আমরা কি করব, দেখো যোজন বিয়োজন করছে, আমরা যোজন বিয়োজন করে দিই। ঠিক, যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে লব যোগ হর, লব বিয়োগ সর, সর, লব যোগ হর, লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। তার মানে লবের সাথে একবার উপরে যোগ করব, তারপর লব থেকে আবার নিচে হরটা বিয়োগ করব। এটাই হলো যোজন বিয়োজন। যোজন মানে প্রথমে যোগ তারপর বিয়োগ, এটাই যোজন বিয়োজন। ওকে, তাহলে আমরা যোগ যোজন বিয়োজন করব, লব যোগ হর, লব বিয়োগ সর, লব যোগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, 2n মাইনাস m মাইনাস n। ওকে, তো আমি পেয়ে গেলাম কি বাদাও, সুতরাং y প্লাস 3m বাই y মাইনাস 3m সমান পেয়েছি কত, 3n প্লাস m ডিভাইড বাই 2n থেকে n গেলে n মাইনাস m। ওকে, পাস। এবার আমি সেম ভাবে কি করব, সেম ভাবে কি করব, আবার আবার এইটাকে এভাবে লিখবে। এবার 3m ইন্টু 2n না লিখে আমরা 3n ইন্টু 2m লিখলে কি গুণা হবে? বলতো বলতো বলতো, গুণা হবে কি? যদি না হয়ে থাকে তাহলে তো আমরা কোনো পাপ করিনি। তাহলে 2m কে নিয়ে আসো, y বাই 2m না 3n সমান 2m বাই m প্লাস n। এবার আমরা সেম ভাবে যোজন বিয়োজন করব, লব যোগ হর, লব বিয়োগ সর, লব যোগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, দুই বেড়া সর। সেম ভাবে যে লব যোগ হর, লব বিয়োগ হর মাইনাস m মাইনাস n। ওকে, তো সুতরাং আমরা পেয়েছি কি y প্লাস 3n ডিভাইড বাই y মাইনাস 3n সমান 2mm যোগ করলে হবে 3m প্লাস 1, সরি n, 2m থেকে m গেলে m মাইনাস n। বাস হো গিয়া, বাস হো গিয়া। বাস, এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বাকিটা করে ফেলি, ঠিক আছে কিনা? লেফট হ্যান্ড সাইড, LHH, LHH, লেফট হ্যান্ড সাইড, y plus 3m by y minus 3m plus y plus 3n by y minus 3n। তো এটার আমরা মান কত পেয়েছি? 3n plus m by n minus m, 3n plus m by n minus m plus এটার মান পেয়েছি কত? 3m plus n, 3m plus n by m minus n। এবার আমরা যে কাজটা করব, দেখো আমাদের প্রথমে যে আছে তাকে একটু প্রাধান্য বেশি দিতে হবে। এখানে আছে n মাইনাস m, এখানে আছে m মাইনাস n। এখন আমি যদি m মাইনাস n কে n মাইনাস m করি, অর্থাৎ তুমি যদি কোনো একটা রাশিকে যদি বিনিময় করো, সরি বিয়োগ যুক্ত রাশিকে তুমি যদি বিনিময় করো, তাহলে শুরুতে একটা মাইনাস চলে আসবে।
ঠিক আছে, তাহলে এটা যেহেতু বিয়োগযুক্ত রাশি, তা আমি m মাইনাস n কে যখন n মাইনাস m করতে দেবো শুরুতে একটা মাইনাস চলে আসবে। কিভাবে দেখো, আমি প্রথমে ধরো মাইনাস m কে আগে লিখবো, মাইনাস m প্লাস m। এবার তুমি মাইনাসটা কমন নিয়ে ফেলো, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে তুমি কোন একটা বিয়োগযুক্ত রাশিকে যখন বিনিময় করবে, ঠিক আছে, বিনিময় যখন করবে তখন কি হবে, শুরুতে একটা মাইনাস চলে আসবে। তো আমরা ওই কাজটাই করব, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো 3n প্লাস m ডিভাইড বাই n মাইনাস m। এই m মাইনাস n কে যখন n মাইনাস m, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস, যেহেতু শুরুতে একটা মাইনাস চলে আসবে, এটা n মাইনাস m। এটা আমরা কেন করলাম, লসাগু করার সুবিধার্থে। লসাগু করার সুবিধার্থে আমরা এই কাজটা করেছি। এখন তুমি একবার n মাইনাস m টা লসাগু নিয়ে নিতে পারো, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, না পারলে তোমায় আমি করব খুন। তাহলে দেখো n মাইনাস m চলে যাবে, থাকবে কি 3n প্লাস m, চলে যাবে মাইনাস 3m প্লাস মাইনাস n। ওকে ওকে, 3n থেকে n গেলে 2n, 3m প্লাস m মাইনাস 3m সমান কত হবে, মাইনাস 2m n মাইনাস m। তো আমরা এখান থেকে 2 টা কমন নিয়ে ফেলি, 2 টা কমন নিলে n মাইনাস m, आंसर 2। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বোঝা গিয়েছে, বোঝা গিয়েছে, বোঝা গিয়েছে। এখন তোমাকে কি করবে বলে, এখানে তোমাকে 10m দিয়ে এখানে 5 দিতে পারে। তো তুমি একবার লিখবে 5m ইন্টু 2n, আর একবার লিখবে 5n ইন্টু 2m। তোমাকে দিতে পারে 4m, 2m ইন্টু 2n, 2n ইন্টু 2m। এভাবে কিন্তু তুমি দিতে পারো। তুমি নিজের মতো করে তুমি কিন্তু এই প্রশ্নটা নিজের মতো করে প্রশ্ন বানিয়ে কিন্তু তুমি নিজের মতো করে যে প্রশ্ন বানিয়ে তুমি আনসারটা করতে পারো। তুমি চাইলে এখানে 4mn বসিয়ে করতে পারো, তুমি চাইলে এখানে 6mn তো আছেই, 8mn বসিয়ে করতে পারো, তুমি চাইলে 10mn বসিয়ে করতে পারো, তুমি চাইলে 12mn বসিয়ে করতে পারো, ঠিক আছে, ফরম্যাটটা একই থাকবে। ঠিক আছে, আমরা সবসময় আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওইটা দেখে দেখেই আমরা এই কাজগুলো করে থাকবো, ঠিক আছে কিনা, বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে এবিসি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a4 b4 c4 ইনটু a ইনভার্স 6 প্লাস b ইনভার্স 6 প্লাস c ইনভার্স 6। এটা দেখো, এটা তোমাদের বইতে আছে এরকম, এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে, ওকে, বইতে। তো এটা অনেকভাবে পরীক্ষায় এই 4ও দিতে পারে, 8ও দিতে পারে, ঠিক আছে, 4ও দিতে পারে, 8ও দিতে পারে, ঠিক আছে, এখানে 6 থেকে 12 দিতে পারে। এখন কথা হলো যেভাবে দিই আমার কোনো ঝামেলা নাই, আমি সবগুলো একই নিয়মে করব, এক কথায় শেষ। যদি তোমার প্রশ্নে এবিসি ক্রমিক সমানুপাতি দিয়ে দেয়, তাহলে আমরা যে সহজ কাজটা, যে কাজটা আমরা শুরুতে করব, তো প্রথমে তো লিখবো দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা তো লিখবই। দেওয়া আছে কি, এবিসি ক্রমিক সমানুপাতি, এটা দেওয়া আছে ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতির মানেটা কি, এটা মানে কি, এবিসি ক্রমিক সমানুপাতির মানে হলো প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত কি হবে, সমান হবে। তো এখান থেকে আমি যেটা পাচ্ছি বি স্কয়ার সমান এসি, এটাই হলো কাজ, এটাই কাজ। তুমি গুণ করবে, ব্র্যাকেটটা তুলে ফেলবে, তোলার পরে যেখানে দেখিবে বি স্কয়ার সেখানে লিখবে এসি, যেখানে দেখবে এসি সেখানে লিখবে বি স্কয়ার, তারপর কাটাকাটি দিয়ে এটা তুমি পেয়ে যাবে, সিম্পল, এটাই কাজ, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। এবিসি ক্রমিক সমানুপাতি মানে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত সমান ধরে সেখান থেকে বি স্কয়ার সমান এসি পাবে, যেখানে যেখানে বি স্কয়ার সেখানে এসি, যেখানে এসি সেখানে বি স্কয়ার। তো এখন তোমাকে সবসময় কি এবিসি দিবে, তোমাকে এক্স ওয়াই জেড দিবে, তাহলে এক্স ওয়াই জেড দিলে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড, ওয়াই স্কয়ার সমান জেড এক্স, যেখানে যেখানে ওয়াই স্কয়ার সেখানে জেড এক্স, আর যেখানে জেড এক্স সেখানে ওয়াই স্কয়ার, ঠিক আছে, একই ভাবে করতে হবে। তাহলে আমরা করে ফেলি, বাকিটা একটু আল্লাহর রাস্তা করে ফেলি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, তো আমাদের কি দেওয়া আছে, a4 b4 c4 a ইনভার্স 6 প্লাস b ইনভার্স 6 প্লাস c ইনভার্স 6, ওকে, ঠিক আছে। তো আমরা লিখি a4 b4 c4 a ইনভার্স 6 মানে 1 বাই a টু দি পাওয়ার 6, 1 বাই b টু দি পাওয়ার 6, 1 বাই c টু দি পাওয়ার। এবার গুণ করে ফেলো, এবার গুণ করে ফেলো, গুণ করে ফেলো, গুণ করে ফেলো। এই যে 6 থেকে 4 গেলে কত হবে, 2। তাহলে আমার নিচে a স্কয়ার থাকবে, নিচে b4 c4 থাকবে, ঠিক আছে, b4 c4 থাকবে। তাহলে আমি b স্কয়ার হোল স্কয়ার লিখলে তো গুণা নাই, লিখে ফেলি, ঠিক আছে, মান বসানোর সুবিধার্থে, ঠিক আছে, প্লাস। এবার দেখো
ছয় থেকে 4 গেলে কত, বি স্কোয়ার। ও মা মা মা, বি স্কোয়ার সমান কি এসি। আচ্ছা, তো এখানে A4 C4 কে আমি কি লিখতে পারি না, AC⁴ কি লেখা যায় না? যাই তো, তার কারণ এসির মান আমরা কত জানি, বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস এবার 6 থেকে 4 গেলে কত, সি স্কোয়ার। ওকে, থাকে কি A4 B4। আচ্ছা, A4 লিখলাম, B4 কে কি চাইলে আমি বি স্কোয়ার হোল স্কোয়ার লিখলে কি গুণা হবে? এবার তুমি যেখানে যেখানে আছে বি স্কোয়ার সেখানে লেখো এসি, যেখানে যেখানে এসি সেখানে লেখো বি স্কোয়ার। ঠিক আছে, এই যে বি স্কোয়ার সমান কি, এসি লিখলাম, এসি হোল স্কোয়ার ইন্টু C4 স্কোয়ার। ওকে, এসির মান কত রে, B²⁴ ডিভাইড বাই B² প্লাস A4 B² মান কত, এসি, এসি বাইরে এ স্কোয়ার নিচে সি স্কোয়ার। ওকে, দেখো এ স্কোয়ার চলে যাবে, 4 আর 2 6 হবে, C⁴ পেয়ে গিয়েছি। 7 দুগুণ 8, 8 থেকে 2 গেলে কত, 12, 6B⁴ হ্যাঁ, C² চলে গেছে, 4 আর 2 কত, 6 A⁴। হা হা হা, हम तो पा गया, A⁴ प्लस B⁴ प्लस C⁴। हो गया ना, हो गया ना, সমান রাইট হ্যান্ড সাইড। খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা কিন্তু বেশি আসে, বিভিন্ন ভাবে আসে। তোমার এখানে 4 এর জায়গায় 8 দিতে পারে, স্কয়ার দিতে পারে, ঠিক আছে, 6 এর জায়গায় এখানে 3 দিতে পারে, 6 দিতে পারে, 12 দিতে পারে। ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক আছে। আমার কথা হলো যেভাবে দিক, আমার টার্গেট হলো বি² আনবো আর এসি আনবো। বি, তোমার ধর B8 আছে, হ্যাঁ থাকুক, নো প্রবলেম, B²⁴ লিখবো। হ্যাঁ হ্যাঁ, B12 আছে, নো প্রবলেম, B²⁴ লিখবো। ওকে, আমার টার্গেট কি, বি² যেখানে থাকবে সেখানে এসি লিখবো, যেখানে এসি থাকবে সেখানে B² লিখবো। ঠিক আছে, এইবার দেখো লু 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 ছু হু 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 হু, এটা থেকে এটা প্রমাণ করতে বলছে, ছু কিভাবে করবো দেখো। তোমাদের 11 অধ্যায়ে কিছু কিছু ম্যাথ আছে, যে কোন সমীকরণ দেখবে, আমরা নরমালি যোজন বিয়োজন কখন করি, কোন সমীকরণে যদি পরস্পর বিপরীত রাশি থাকে, কোন সমীকরণে যদি পরস্পর বিপরীত রাশি থাকে, তখন তোমাদের নরমালি যে কাজটা করতে হয় সেটা হলো যোজন বিয়োজন করতে হয়, এক কথাই শেষ। যদি কোনো সমীকরণে পরস্পর বিপরীত রাশি থাকে তাহলে যোজন বিয়োজন করতে হয়। যেহেতু এটা একটা সমীকরণ, এই সমীকরণে আমরা এক পাশে বিপরীত রাশি দেখতে পাচ্ছি, যেহেতু বিপরীত রাশি আছে, সো আমাকে এখানে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। করে আমাদের টার্গেট হলো এটা মিলানো। যেহেতু আমাদের প্রমাণ দিয়ে দিছে, তাহলে আমরা যেভাবে হোক, বাই হুক অর বাই ক্রুক, এটা আমি মিলাই দিব। ঠিক আছে, তো প্রথমে দেওয়া আছে লিখি, দেওয়া আছে দিল तेरे नाम है धड़कता है, तू मिले दिल की ने। দেখো আমরা কি করব, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি বলেছিলাম, লব যোগ হর লব বিয়োগ সর, লব যোগ হর লব বিয়োগ সর। ঠিক আছে, লব যোগ হর লব বিয়োগ সর। তাহলে আমরা করি লব যোগ হর, লব যোগ হর, এই যে লব যোগ হর, লব বিয়োগ হর। যে কাজ বামে করেছি সে কাজ ডানে করতে হবে, গণিতের নিয়ম, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। ঠিক আছে, তুমি যদি বাম পক্ষে যোজন বিয়োজন করেছো, ডান পক্ষে কি গুণা করেছে তাকেও করতে হবে। তো পি এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা লিখতে পারি P+1/P-1। ওকে, করলাম। এবার যদি আমরা একটু ব্র্যাকেটটা তুলে দিই, এই লাইনটা না করলে আমরা ব্র্যাকেট ছাড়াও জিনিসটা করতে পারি চাইলে। এই লাইনটা আমি চাইলে প্রথম লাইনটা আমরা স্কিপ করতে পারি, চাইলে আমরা সরাসরি এই লাইনটা লিখে ফেলতে পারবো। এই তো নিচে লিখে ফেলি √1 + x প্লাস √1 - x মাইনাস √1 + x মাইনাস প্লাস √1 - x। ওকে, P+1/P-1
দেখো তো কি কি চলে যায়, রুট অফ 1 মাইনাস এক্স, রুট অফ 1 মাইনাস এক্স চলে যাচ্ছে, তাহলে থাকবে কত 2 রুট অফ 1 প্লাস এক্স, নিচে থাকবে 2 রুট অফ 1 মাইনাস এক্স, উপরে থাকবে পি প্লাস 1, নিচে থাকবে পি মাইনাস 1। দেখো আমরা নর্মালি যদি রুট থাকে কি করি, রুট তোলার জন্য আমরা কি করি, স্কোয়ার করি, সিম্পল। আবার স্কোয়ার থাকলে কি করি, রুট করি। যেহেতু এখানে রুট আছে, তো আমরা রুটটা তোলার জন্য যে কাজটা করব, আমরা অবশ্যই উপপক্ষে স্কোয়ার করে দিব। অবশ্যই আমাকে কি করতে হবে, উপপক্ষে স্কোয়ার করে দিতে হবে। তাহলে আমরা করি, বা উপপক্ষে স্কোয়ার করে দিই, রুট অফ 1 প্লাস এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স, ঠিক আছে, হোল স্কোয়ার পি প্লাস 1 বাই পি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে রুটের মাথা থেকে স্কোয়ার সরে যাবে, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এ প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে লাভ আছে, কারণ 1 এর উপর তোমার 14 গোষ্ঠী বসে থাকলে 1ই হবে, ঠিক আছে। সো নো নিড, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। এই এখন কি করব, দেখো ঘুরি ফিরি সেই ঘুরি ফিরি আবার তোমার কি যোজন বিয়োজন। দেখো আমি কি বলেছিলাম, যতবার তোমার দেখবে যে পরস্পর বিপরীত রাশি আছে, কোন সমীকরণে যদি পরস্পর বিপরীত রাশি থাকে, তাহলে তোমাকে অবশ্যই 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 যোজন বিয়োজন করতেই হবে। তো আমাকে আবার যোজন বিয়োজন করতে হবে, আমার তো কোনো দোষ নেই, এখানে আবার বিপরীত রাশি চলে এসেছে। তো লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, লব বিয়োগ হর। তাহলে বিয়োগ করলে প্লাসটা কি হবে, মাইনাস হবে, মাইনাসটা কি হবে, প্লাস হবে, সিম্পল। এই যে লব যোগ হর, লব যোগ হর, যোগ হর। তাহলে যোগ করলে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে পি স্কয়ার প্লাস 2p প্লাস 1। এখন আমি বিয়োগ করব, নিচে বিয়োগ করব, তাহলে এই প্লাসটা কি হবে, মাইনাস পি স্কয়ার হবে, মাইনাসটা কি হবে, প্লাস 2p হবে, প্লাস 1 কি হবে, মাইনাস 1 হবে। তো আমি এখন যেটা পাবো, এক্স এক্স চলে যাবে, থাকবে 2, এক্স এক্স যোগ করলে হবে 2x সমান, এখানে পাচ্ছি কি দেখো, পি স্কয়ার যোগ করলে হবে 2p স্কয়ার, একের একে যোগ করলে হবে 2, 2p 4p, ঠিক আছে, কারণ পি স্কয়ার হচ্ছে এক এক চলে যাবে, তো 2 চলে যাবে, থাকবে কত 1 বাই এক্স। এখান থেকে আমরা 2টা আল্লাহর রাস্তা কমন নিয়ে ফেলি, তাহলে পি স্কয়ার প্লাস 1, 2 ইন্টু 2p, 2 চলে যাবে, তো আমরা 2pটাকে ওই পাশে নিয়ে যাই, 2p বাই এক্স। এবার আমাদের যেমন দিয়েছে তেমন সাজাবো, সবগুলোকে এক পাশে আনছে, ঠিক আছে, আমিও আনবো। পি স্কয়ার 2p বাই এক্স কে এই পাশে আনলে মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। আমি 2p বাই এক্সটাকে পি স্কয়ারের পাশে নিয়ে গেছি, প্লাসটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, প্রুফ। এটা তোমাকে ঘুরিয়ে পিছিয়ে অনেকভাবে কিন্তু প্রমাণটা দিতে পারে, কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু এটা। মেইন কথা হলো আমরা এটা থেকে আমরা যা বুঝলাম, যদি আমার কোনো সমীকরণ যদি দেখি, কোনো সমীকরণে যদি পরস্পর বিপরীত রাশি থাকে, তাহলে আমাকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার পর যদি আমি দেখি রুট আছে, তাহলে স্কয়ার করবো, যদি রুট অফ 3 থাকে তাহলে কিউব করব। অনেক সময় রুট অফ 3 থাকতে পারে, রুট অফ 3 থাকলে কিউব করব। তো কিউব করলে দেখবে এক পাশে কিউবের সূত্র হবে, করার পর দেখবে আবার ধরো তোমার পরস্পর বিপরীত রাশি, তাহলে তুমি আবার যোজন বিয়োজন করবে, কাটাকাটি দিয়ে আর আরে গুণ করে, যেমন ওরা বলেছে তেমন তুমি সাজিয়ে লিখে দিবে, শেষ। ঠিক আছে, বোঝা গেছে কিনা, বোঝা গিয়েছে, ঠিক আছে। আর একটা সিম্পল একটা ম্যাথ আছে, এটা কিন্তু সাধারণত গতে দিয়ে দিবে, এটা আসলে গতেই দিবে, খতে দিবে না, এটা যদি আসে তোমাদের গতেই দিবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ তো আমরা জানি না, তা আমি ধরে নিব, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স, আয়তক্ষেত্রের প্রস্থ, তোমরা আবার ড্যাশ দিবে না, তোমরা ডাইরেক্ট পুরোটা লিখবে, আয়তক্ষেত্রের প্রস্থ লিখতে হবে ওয়াই, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে লিখতে হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এক্স ওয়াই, কি হবে, বর্গ একক, যেহেতু আমাকে কোনো একক দেয় নাই, আমি বর্গ একক লিখবো, ঠিক আছে। আচ্ছা, তো দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য কত হবে, নতুন দৈর্ঘ্য হবে সমান, এই যে এক্স তো আছে, আগে থেকে তো এক্স আছে, তো এক্স এর 10% বৃদ্ধি পেয়েছে, আমার এক্স তো আছে, আমার বেতন 6000 টাকা,
10% বৃদ্ধি পেয়েছে। তো আমাদের আগের 6,000 তো আছে, তার ওই 6,000-এর 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা অ্যাড হবে। তো আমার আগের এক্স তো আছে, এক্স এর 10% না বৃদ্ধি। ওকে, তাহলে এক্স প্লাস এখানে কত পাচ্ছি 10x/100, কাটাকাটি দিলে আমরা যেটা পাই x/10। তো আমরা ওভারঅল যেটা পাচ্ছি 11x/10 পাবো, এটাই পাবো, 11x/10 পাবো। ঠিক আছে, তো এবার কি বলছে, প্রস্থ 10% হ্রাস পেলে, প্রস্থ 10% হ্রাস পেলে নতুন প্রস্থ হবে। দেখো এগুলো সব আমি যা করি সবগুলো শর্টকাট আছে, যখন আমরা এমসিকিউ ক্লাস করব তোমরা তো অবাক হয়ে যাবে, এত বড় ম্যাথ 5 সেকেন্ডে শেষ, 10 সেকেন্ডে শেষ, যে কোনো ম্যাথ, যে কোনো ম্যাথ, যে কোনো ম্যাথ, এক কথায় জেনারেল ম্যাথের যে কোনো ম্যাথই তুমি চাইলেই ক্যালকুলেটরে করতে পারবে, এক কথায় শেষ। ঠিক আছে, সেটা আমরা এমসিকিউ ক্লাসটা তোমরা দেখলে এখানে বুঝতে পারবে, আমি যে তোমাদের এমসিকিউ গুলো করাচ্ছি সবগুলো শর্টকাট ক্যালকুলেটর হ্যাকস, এক কথায় শেষ। ঠিক আছে, 10% হ্রাস পেলে নতুন প্রস্থ হবে y মাইনাস y এর 10%। ওকে, তো y মাইনাস 10y, তুমি বিয়াদবি করেছো, তোমার বেতন 10% হ্রাস করেছি। তো এখানে আমরা পাচ্ছি y মাইনাস y/10, তাহলে এখানে 9y/10 হবে আর কি। হে হে হে, তো আমাদের নতুন ক্ষেত্রফল কি হবে, নতুন ক্ষেত্রফল কি হবে রে পাগলা, নতুন ক্ষেত্রফল হবে 11x/10 ইন্টু 9y/10। তো আমরা পাচ্ছি 99xy/10 বাড়ছে না কমেছে, সিম্পল। 99 কে তুমি 100 দিয়ে ভাগ করে দেখবে দশমিক সামথিং আসবে, মানে কি কমে গেছে, দশমিক আসলে তো কমে গেছে, সিম্পল। তাহলে তাহলে ক্ষেত্রফল কি পেয়েছে, হ্রাস পাইছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাই, এই যে ক্ষেত্রফল হ্রাস পাই, আমি একবারে করব, ক্ষেত্রফল হ্রাস পাই, উপরে বিয়োগ দিব, উপরে কি করব বিয়োগ দিব, বড় থেকে ছোট বিয়োগ দিব, কতটুকু রাখবে xy মাইনাস 99xy/100, এতটুকু হ্রাস পেয়েছে। কতর মধ্যে হ্রাস পেয়েছে, কতর মধ্যে, xy এর মধ্যে। আমার আগের ক্ষেত্রফল কত ছিল xy, এর মধ্যে হ্রাস পাইছে ইনটু 100%, শতকরা বলেছে। ওকে, তাহলে দেখো এই 100টা নিচে চলে আসবে, নিচের জিনিস নিচে যায়, এই 100xy নিচে চলে আসবে, 100xy থেকে 99xy গেলে শুধুমাত্র xy ইনটু 100%। তো xy চলে যাবে, 100 চলে যাবে, তাহলে আনসার 1%। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্ষেত্রফল হ্রাস পায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়, 1%, ক্ষেত্রফল 1% হ্রাস পায়। ঠিক আছে, আমি যদি শতকরা 1% হবে না, কারণ শতকরা মানে তো 100, আবার পার্সেন্ট মানও 100, শতকরা লিখলে পার্সেন্ট দেওয়া যাবে না, আবার তুমি যদি পার্সেন্ট লেখো শতকরা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল 1% হ্রাস পায়, পার্সেন্ট মানে তো শতকরা। ঠিক আছে, বোঝা গিয়েছে আমাদের কিন্তু এরই মধ্যে কিন্তু বীজগণিত শেষ, বীজগণিত শেষ। তো আমরা নেক্সট পার্টে ত্রিকোণমিতি, তোমাদের পরবর্তী পার্ট, এটা কিন্তু পার্ট 1, পার্ট 1টা হলো বীজগণিত নিয়ে, সেকেন্ড পার্টে আমরা ত্রিকোণমিতি পরিমিতি কভার করে দিব, আর থার্ড পার্ট যেটা আছে ওটা জ্যামিতি নিয়ে। তাহলে আমাদের বীজগণিতের সিকিউর পার্ট হলো 3টা, ওয়ান শট। ঠিক আছে, তবে তোমাদের যাতে একটু গ্যাপ থাকে। ঠিক আছে, আমরা যদি এক ধাপে যদি 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস দিই, তো একটা রেস্টের প্রয়োজন আছে। তো আমরা বীজগণিত আমাদের যদি প্রয়োজন হয়, আমাদের বীজগণিত আমি একটু দুর্বল আছি, তাহলে বীজগণিতের ক্লাসটা আমি দেখি। যদি আমার ত্রিকোণমিতি পরিমিতি প্রবলেম থাকে, আমি ত্রিকোণমিতি পরিমিতি ক্লাস দেখবো। আমার যদি জ্যামিতির প্রবলেম থাকে, আমি জ্যামিতির ক্লাস দেখবো। ঠিক আছে, ওকে। তো এখন যাদের বীজগণিতের ক্লাসটা প্রয়োজন, শুরু থেকে তোমরা বীজগণিতের ক্লাসটা দেখবে। আমি এখানে সেট ফাংশন, ঠিক আছে, তারপর তৃতীয় অধ্যায়, তারপর তোমার 11 অধ্যায় সবকিছু কভার করে দিয়েছি, কোন কোন টাইপের সিকিউ গুলো আসবে এগুলো কভার করে দিয়েছি। তো আমরা নেক্সট পার্টে ত্রিকোণমিতি পরিমিতি থেকে কোন কোন টাইপের সিকিউ আসবে সেগুলো কভার করে দিব। থার্ড পার্টে জ্যামিতি। ঠিক আছে, আর যাদের তিনোটার সমস্যা তিনোটা দেখবে, সিম্পল। এরপরে আমাদের আরেকটা পার্ট হবে সংক্ষিপ্ত, তার মানে তোমাদের তোমাদের এই এসএসসি 2026-এর জন্য সিকিউর জন্য 3টা পার্ট, এমসিকিউর জন্য একটা পার্ট, শর্ট কোয়েশ্চেনের জন্য একটা পার্ট, টোটাল 5টা পার্ট। এই 5টা পার্টের ভিডিও তুমি যখন মোটামুটি দেখবে মোটামুটি তোমার সম্পূর্ণ প্রিপারেশন হয়ে গেছে। এবার একটু একটু প্র্যাকটিস করে যদি পরীক্ষায় চলে যাও, দেখবে একদম তোমার পরীক্ষা দিতে তেমন একটা সমস্যা হচ্ছে না, কারণ আমি যেগুলো করাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই টাইপেরই আসবে, হুবহু তো আর কমন পড়বে না। আমি তোমাকে জাস্ট নিয়মগুলো ধরিয়ে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা টাইপ বুঝিয়ে দিলাম।